আসসালামু আলাইকুম সরলরেখার দশম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা প্যারামেট্রিক ইকুয়েশন দেখব এবং এরপরে সরলরেখার মেইন পার্ট যেখান থেকে আসলে সরলরেখার মেইন জার্নি শুরু, যেটাকে আমরা ঢাল বলতেছি, ঢাল দেখব এবং সরলরেখার কিছু আদর্শ ও সরল সমীকরণ দেখব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা পরামিতি বা প্যারামেট্রিক ইকুয়েশন দেখব। আমরা সরাসরি আসলে এর ম্যাথমেটিক্যাল বিষয়াদি দেখার চেষ্টা করি। বেসিক্যালি পরামিতি বা যেটাকে আসলে প্যারামেট্রিক ইকুয়েশন বলতেছে, প্যারামেট্রিক ইকুয়েশন, এটা আসলে শুধুমাত্র সরলরেখার সাথে রিলেটেড না, এটা আসলে সব কিছুর সাথেই রিলেটেড। যদি তুমি যে কোনো ইকুয়েশনেরকে যদি তুমি কার্ভ আঁকাতে গ্রাফ আঁকাতে চাও, সেটা সরলরেখা হোক, বক্ররেখা হোক বা নানান টাইপের বক্ররেখা হোক, সেখানেই তুমি পরামিতি সব কনসেপ্টটা ইউজ করা যায়। কিন্তু আমরা আপাতত সরলরেখা সম্পর্কিত পরামিতি দেখব। যদিও দু একটা ইকুয়েশন এরকম আসতে পারে যেগুলো তুমি কার্ভ আঁকাইলে দেখবা যে বক্ররেখা আসতেছে। সো আমরা আসলে পরামিতিটা বোঝার চেষ্টা করি। আমরা যে প্যারামেট্রিক ইকুয়েশন লিখলাম, আমরা যে এতদিন পর্যন্ত যে ইকুয়েশনগুলো পড়ছি, সেই ইকুয়েশনগুলো সাধারণত এরকম ছিল। আমরা এখানে ইকুয়েশন ই কিউ এন, তারপর হচ্ছে ফাংশন এফ এন, আর হচ্ছে গ্রাফ, এই জিনিসগুলো তুমি পরস্পর রিলেটেড এখন ধরে নাও, যদিও ফাংশনের বিভিন্ন ডেফিনেশন আছে। কারণ এই তিনটা শব্দকে আমরা আসলে ইন্টারচেঞ্জেবল, একই জিনিস, কাছাকাছি জিনিস হিসেবেই এখন ইউজ করতেছি, ঠিক আছে? তো যাই হোক, তো আমরা যে ইকুয়েশনগুলো এরকম লিখি, সেখানে যে এক্স জিনিসটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, আইএনডি লিখলাম, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, ডিপেন্ডেন্ট। তো সেক্ষেত্রে কি হয়, আমরা এক্সে ইনপুট দেই, ওয়াই একটা আউটপুট পাই, ঠিক আছে? বাস্তবে প্যারামেট্রিক ইকুয়েশন আমরা আসলে অনেক জায়গায় দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি। আমি উদাহরণ দিলে তোমরা বুঝবা। ইভেন আমরা সরলরেখার পড়ার শুরুতেই আমরা কিছু টাইপের প্যারামেট্রিক ইকুয়েশন করছি, তোমরা তখন এটা বুঝে গেলে তোমরাও ধরতে পারবো যে আসলে কোথায় ধরছি। তো বেসিক্যালি যে জিনিসটা হয় যে প্যারামেট্রিক ইকুয়েশনে এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আইএনডি এক্স এবং হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিইপি ওয়াই, এদের মধ্যে একটা মধ্যবর্তী কমন আরেকটা ভেরিয়েবল থাকে। বুঝতে পারছো? কমন ভেরিয়েবল। সো বেসিক্যালি যেটা হয় যে এই কমন ভেরিয়েবলের উপরে এক্স ডিপেন্ডেন্ট, এই কমন ভেরিয়েবলের উপরে টি ডিপেন্ডেন্ট। সো আমরা যে কাজটা করি, এই ডিপেন্ডেন্সি জিনিসটাকে ক্যালকুলেট করে আমরা ফাইনালি এই ফরম্যাটে নিয়ে আসি, ঠিক আছে? এটা আসলে মূল তত্ত্ব। সো একটা সিম্পল উদাহরণ দেই, যে আমি আসলে এর কনসেপ্ট সম্পর্কে আরও বলবো, আমি জাস্ট একটু ম্যাথমেটিক্যাল উদাহরণ দিই। যে ধরো যে ওয়াই হচ্ছে এরকম একটা জিনিস, টু, আমরা সাধারণত প্যারামেট্রিক ইকুয়েশনে ওই কমন ভেরিয়েবলটাকে টি দ্বারা লিখি, আর অন্যান্য কিছু দ্বারা লেখা যায় টু টি। অর্থাৎ কোনো একটা ঘটনায় ওয়াই 2t আকারে বাড়তেছে, ঠিক আছে, বাড়তেছে বা কমতেছে, মানে টি এর মান যদি 1 হয়, ওয়াই এর মান হচ্ছে 2, ঠিক আছে, এরকম করে। আবার এক্স হচ্ছে টি মাইনাস 1, বুঝতে পারছো? এবং ওই ঘটনার সাথে কিছুটা রিলেটেড আরেকটা ঘটনা আছে, যেটা হচ্ছে এক্স, সেটা আবার টি এর ওপর এইভাবে নির্ভরশীল। অর্থাৎ টি এর যা মান হবে তার থেকে 1 কম হয়ে এক্স এর মানটা আমরা পাবো। উভয় ক্ষেত্রে টি হচ্ছে ইনপুট, এক্স এবং ওয়াই হচ্ছে আউটপুট। এখন আমরা যদি এটাকে এই ফরম্যাটে রাখতে চাই, তাহলে আমরা কি করতে পারি? আমরা যে কাজটা করতে পারি যে এই তোমার হচ্ছে টি ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স, এই যে এই মানটা আমরা যদি এখানে বসাই দিই, তাহলে কি হয়, ওয়াই ইকুয়ালস টু 2 1 প্লাস এক্স। এইটাই কিন্তু আমাদের এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াই ফরম্যাটে চলে আসছে, যেখানে টি এর কোনো অস্তিত্ব না, আমরা টিকে গায়েব করে দিচ্ছি, কারণ এইটা আমাদের এক্স ইন্ডিপেন্ডেন্ট ওয়াই ডিপেন্ডেন্ট এই ফরম্যাটে রাখতে হবে। সো প্যারামেট্রিক ইকুয়েশন সলভ করার স্ট্র্যাটেজি হচ্ছে এরকম, যে আমরা এই দুইটার মধ্যে যে কমন ভেরিয়েবল আছে, ভেরিয়েবলটাকে আমরা এলিমিনেট করে আমরা হচ্ছে এক্স ওয়াই রিলেশন আকারে রাখবো আর কি। সো এখন ঘটনা বুঝাই যে এখানে আসলে হচ্ছেটা কি, ঠিক আছে? সাপোজ আমি তোমাদেরকে একটা জিনিস বলি, যে আমি একটু মিশাই। ধরো আমি দুইটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব, একটা হাইপোথেটিক্যাল উদাহরণ, আর একটা হচ্ছে অলরেডি আমাদের সাথে ঘটে গেছে এরকম একটা উদাহরণ, ঠিক আছে? সো হাইপোথেটিক্যাল উদাহরণে দেখো যে ধরে নিচ্ছি যে কিছু জিনিস আগে ধরে নেই। ধরো যে আমাদের একটা রুম আছে, সেই রুমের ক্ষেত্রফল হচ্ছে এক্স, ঠিক আছে?
এটা হচ্ছে তোমার এক্স, ভালো কথা, এবং ওই রুমে ফিক্সড মানুষ আছে 100 জন, ঠিক আছে, 100 জন মানুষ আছে, ভালো কথা। এখন তোমার হ্যাঁ, এই রুমের টেম্পারেচার আমাদেরকে রাখতে হবে, মনে করো যে বাইরে যেরকম টেম্পারেচারই হোক আমার রুম টেম্পারেচারকে আমি ফিক্সড রাখবো, ঠিক আছে, ফিক্সড রাখার চেষ্টা করব, এবং সেটা অবশ্যই ফ্যান ব্যবহার করে, ফ্যান, এরকম আমরা কিছু জিনিস ধরে রাখলাম ফিক্সড টেম্পারেচার রুমের ভিতরে, ঠিক আছে। সো আমরা যে কাজটা করতে পারি, ধরো যদি বাইরের পরিবেশের অর্থাৎ গ্রীষ্মকাল চলে, টেম্পারেচারের পরিমাণ, টেম্পারেচারকে আমরা টি দ্বারা লিখতেছি, বড় হাতের টি, যদি টেম্পারেচার পরিমাণ যদি বাড়ে তাহলে 100 জন মানুষকে আমরা যে রুমের মধ্যে রাখবো আমরা কি গাদাগাদি করে রাখতে পারবো? গাদাগাদি করে কিন্তু রাখতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, রুমের দৈর্ঘ্যটা, ক্ষেত্রফল বৃদ্ধি করতে হবে, বুঝতে পারছো? রুমের ক্ষেত্রফলটাকে বৃদ্ধি করতে হবে। আবার টেম্পারেচার যদি কমে তাহলে আমরা ক্ষেত্রফল চাইলে কমাতে পারি, একটা কথা। আচ্ছা, সেকেন্ড আর একটা কথা চিন্তা করো যে আমার টেম্পারেচার যদি বৃদ্ধি পায়, বুঝো কথা, টেম্পারেচার যদি বৃদ্ধি পায় তাহলে রুমের ফ্যান সংখ্যা আমার বাড়াইতে হবে, তাই না? আমার কারণ হচ্ছে আমি রুমের ভিতরে টেম্পারেচার ফিক্স রাখতে চাই। এখন টেম্পারেচার বৃদ্ধি করতে হলে আমার কি রুমের ভিতরের যে রুম টেম্পারেচার আছে ওইটা একটু বাড়াতে হবে। হ্যাঁ, এখানে তোমরা অনেক প্রশ্ন তুলতে পারো যে রুমের আমরা তো ফ্যানের বদলে এসি লাগাইতে পারি, রুমের জানালা কত আছে, দরজা কত আছে, আমরা ওইসব বাদ দিই, আমরা একটু সরলভাবে চিন্তা করি। এখানে চাইলে মানে শত শত কোয়েশ্চেন তোলা সম্ভব, এই উদাহরণকে তোমার হচ্ছে প্রশ্নবিদ্ধ করা সম্ভব, কিন্তু আমরা একটু সরলভাবে চিন্তা করি যে টেম্পারেচার বৃদ্ধি পাইলে আমরা রুমের কি করতেছি, আমরা হচ্ছে ক্ষেত্রফলটা বাড়াই দিচ্ছি, কারণ হচ্ছে আমরা গ্রীষ্মকালে মানুষ গাদাগাদি করে রাখতে পারবো না, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে টেম্পারেচার বৃদ্ধি করলে আমার যেহেতু মানুষগুলো ছড়াই ছিটে আছে, সবাই যাতে ফ্যানের বাতাসটা পায় এবং রুম টেম্পারেচার যাতে ফিক্স থাকে, সেক্ষেত্রে আমরা কি করতেছি, ফ্যানের সংখ্যাটাও বাড়াই দিচ্ছি। সো এই দুইটাই ডিরেক্টলি হচ্ছে টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্ট, বুঝতে পারছো? ডিরেক্টলি আমরা বলতে পারি টেম্পারেচারের সাথে। হ্যাঁ, তোমরা এখানে এমনও প্রশ্ন তুলতে পারো যে ভাই ফ্যানের সাথে কিন্তু টেম্পারেচারের যেভাবে ডিরেক্ট বলতেছেন ওইভাবে ডিরেক্ট না, আবার ইনডিরেক্টও না, মাঝামাঝি। আমরা একটু সরলভাবে চিন্তা করি, ঠিক আছে, যে ফ্যান সংখ্যা কেন আমি বাড়াইতেছি, কারণ আমার টেম্পারেচারটাকে একটু কমাই, মানে কি বলবো, সুইটেবল, গা সহ রাখতে হবে, ঠিক আছে। সো এই এক্স এর সাথে টেম্পারেচার একটা রিলেশন আছে, ওয়াই এর সাথে টেম্পারেচার একটা রিলেশন আছে। এখানে আমরা এক্স এর সাথে ওয়াই এরও একটা রিলেশন দেখাতে পারি, সেটা হলো কি, যেহেতু আমরা কি করতেছি, রুমটা বাড়াইতেছি, সো আমাদের ফ্যানের সংখ্যাটাও বাড়াইতে হবে। কেন বাড়াইতে হবে? কারণ টেম্পারেচার ফিক্স রাখতে হবে, আমার মানুষটাও ছড়াই ছিড়ে যাচ্ছে। এখানে বুঝো, রুম সংখ্যা যতই আমি বড় করি, রুমের দৈর্ঘ্য, মানুষ যদি কমই মানে মানুষ যদি আমি টেম্পারেচার যদি শীতকাল হইতো তাহলে মানুষ তো গাদাগাদি করে এক জায়গায় থাকতে পারতো, তখন আমার যেখানে মানুষ নাই, রুমের যে অংশে মানুষ নাই, সেখানে তো আমার ফ্যান লাগানোর দরকার নেই, ঠিক আছে। সো এক্স এর সাথে ওয়াই এর একটা রিলেশন আছে, কিন্তু ডিরেক্ট রিলেশন নাই আর কি, ইনডিরেক্ট রিলেশন আছে। কিসের মাধ্যমে রিলেশন আছে? ভায়া, ভায়া মানে জানো, ভায়া মানে হয়ে, ভায়া হচ্ছে টি। তোমরা যারা ঢাকায় বা যাই হোক বড় বাস জার্নি করছো, দেখবা যে এভাবে লেখা থাকে, ধরার কথার কথা, কেউ পঞ্চগড় থেকে ইয়েতে যাবে, ঢাকায় যাবে, তো এখানে লেখা থাকে হচ্ছে ভায়া যমুনা সেতু, মানে যমুনা সেতু হয়ে। এখন তো আবার পদ্মা সেতু হয়েও যাওয়া যায়, যদিও ঘোরা পথ হয়। তো এই ভায়া বলতে হয়ে বোঝাচ্ছে, ঠিক আছে। আই গেস তোমার ভায়া শব্দের অর্থ অনেকেই জানো, কিন্তু আমি অনেক বড় বয়সেও জানতাম না, এই জন্য আমার ভাবলাম যে আমার মতো হয়তো কোনো নাদান বাচ্চা আছে, তো এই জন্য বলে দিলাম আর কি। তো যাই হোক, তো ভায়া এক্স এবং ওয়াই রিলেশন আছে, ভায়া হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে। সো এটা একটা প্যারামেট্রিক ইকুয়েশনের উদাহরণ। হ্যাঁ, সো এক্স এর সাথে টি এর একটা সম্পর্ক আছে। এমন হইতে পারে যে টেম্পারেচার এক্স এর সাথে, মানে রুমের ক্ষেত্রফলের সাথে টি এর সম্পর্ক হচ্ছে 2t স্কোয়ার, মানে টেম্পারেচার যা বাড়বে তাকে বর্গ করে 2 দ্বারা গুণ করলে আমি রুমের ক্ষেত্রফলটা পাবো, এরকম একটা রিলেশন, ঠিক আছে। আবার ওয়াই এর সাথে টি এর সম্পর্কটা কি? ওয়াই এর সাথে 2 এর সম্পর্কটা হচ্ছে t/2, ঠিক আছে। টেম্পারেচার যত বাড়বে এই ওয়াইটাও তোমার হচ্ছে ফ্যানের সংখ্যা তত বাড়বে, বাট টেম্পারেচার যত বাড়বে তার চেয়ে 2 দ্বারা ভাগ করে অর্ধেক পরিমাণ করে বাড়বে, ঠিক আছে। অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস হলে আমরা 5টা ফ্যান হবে, 20 ডিগ্রি সেলসিয়াস হলে 10টা ফ্যান হবে, এরকম করে। সো আমরা কিন্তু এই টি এর মান একটু আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্কের মাধ্যমে কিন্তু এক্স এবং ওয়াই এর একটা রিলেশন বের করতে পারবো। কিভাবে রিলেশন বের করব? দেখো যে x/2 ইকুয়ালস টু হচ্ছে টি, এটাকে আমরা রুট করতে পারি, এই যে এইটা প্লাস মাইনাস তো অবশ্যই হবে, ঠিক আছে। টেম্পারেচার, আচ্ছা ঠিক আছে, ভালো হইলো, টেম্পারেচার হইলো। এখন এই মানটা যদি আমি এখানে বসাই দিই, y ইকুয়ালস টু √x প্লাস মাইনাস এর নিচে হচ্ছে আবার এটাই আমাদের কিন্তু রিলেশনটা, ঠিক আছে। একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট আমি যেহেতু গেস করে হচ্ছে ফাংশনগুলো বসাইছি, সো রিলেশনটা হচ্ছে এরকম।
বুঝতে পারছো? আমি এটা একটা হাইপোথেটিক্যাল উদাহরণ দিলাম, আমি তোমাদের একটা বাস্তব উদাহরণ দিই। বাস্তব উদাহরণ হচ্ছে যে এই যে আমাদের কোভিড-19 হয়ে গেল। কোভিড-19 ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করো যে কোনো শহরে ধরো হচ্ছে 10⁻23 করোনা ভাইরাসের জীবাণু আছে, 23। হ্যাঁ, এই করোনা ভাইরাসের জীবাণু যত বেশি, এর সাথে কিন্তু মানুষ মারা যাওয়ার সংখ্যাটাও তত বেশি। মানুষ মারা যাওয়া এটা হচ্ছে আমি এক্স দ্বারা লিখলাম। এটা হচ্ছে তোমার কোভিড-19 যে জীবাণু আছে সেটাকে আমি ধরো কি দ্বারা লিখলাম, ছোট আর দ্বারা লিখলাম। বুঝতে পারছো? আচ্ছা, একইভাবে সরি I'm a little bit distracted. একইভাবে এই যে তোমার হচ্ছে এই যে আর এই আর এর সাথে তোমার হচ্ছে কিসের সম্পর্ক? আর এর সাথে হচ্ছে আমি ওই শহরে কি পরিমাণ তোমার হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট ধরো হচ্ছে পিপিই, তারপর হচ্ছে তোমরা অবশ্যই পিপি নামের সাথে এখন পরিচিত, সেটাকে আমরা ওয়াই বলতেছি, পিপিই, তারপর হচ্ছে মাস্ক, হ্যাঁ, তারপর হচ্ছে গ্লোভস, এই জিনিসগুলা এটা হচ্ছে জীবাণুর সংখ্যা, এটাও জীবাণুর সংখ্যা। এই আর যত বাড়তেছে মেডিকেল ইকুইপমেন্টের সংখ্যাও কিন্তু আমার তত বেশি দরকার টু প্রোটেক্ট আওয়ারসেলভস। ঠিক আছে? অ্যাট দ্য সেম টাইম এক্স এবং ওয়াই এর সাথেও কিন্তু একটা সম্পর্ক আছে, ইনডিরেক্ট একটা সম্পর্ক আছে। ঠিক আছে? যে মানুষ বেশি মারা গেলে এখানে একটা জিনিস প্রয়োজন, যে আর বাড়লে এর আগের উদাহরণ যেটা দিলাম যে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে আর তোমার হচ্ছে ফ্যানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, রুমের ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, সবসময় যে বৃদ্ধি পাওয়া সম্পর্ক রাখতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না, যে কোনো টাইপের সম্পর্কই হতে পারে। আমি জাস্ট সরল উদাহরণ দেখাইতেছি। সো জীবাণুর সংখ্যা বৃদ্ধি পেলে মানুষ মারা যাচ্ছে বেশি, জীবাণুর সংখ্যা বৃদ্ধি পেলে আমাদের মেডিকেল ইকুইপমেন্ট লাগতেছে বেশি। সো অ্যাট দ্য সেম টাইম এক্স এবং আর এর মধ্যে এক্স এর সাথে আর একটা সম্পর্ক, ওয়াই এর সাথে আর একটা সম্পর্ক, অ্যাট দ্য সেম টাইম এক্স এর সাথে ওয়াই এর একটা সম্পর্ক আছে। ধরো কোনো ডাটা সায়েন্টিস্ট অথবা কোনো একটা এনজিও আসলে ক্যালকুলেট করতে যাচ্ছে যে মানুষ মারা গেলে আমাদের ওই শহরে মানুষ যত বেশি মারা যাচ্ছে ওই শহরে আমাদের মেডিকেল ইকুইপমেন্ট বেশি লাগতেছে না কম লাগতেছে, সেটার যে সম্পর্ক সেই সম্পর্কটা দেখাতে যাচ্ছে। কিন্তু ইন বিটুইন আরেকটা ভেরিয়েবল আছে তাদের মধ্যে, সেটা হচ্ছে জীবাণুর সংখ্যা। ঠিক আছে? সো সেক্ষেত্রে এটা যদি এক্স এবং ওয়াই হয় এবং আর হয়, তাহলে আমরা এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, যেটা কমন ভেরিয়েবল হচ্ছে আর। এই আর থেকে আসলে এক্স ওয়াই আছে, রিলেশনটা আসে। পরে আমি এক্স এবং ওয়াইকে আলাদা করে এদের মধ্যে একটা রিলেশন দেখাতে পারি। একটু আগে যে দুইটা প্রসেস দেখালাম, হয়তো এক্স এবং আর এর মধ্যে কোনো একটা সম্পর্ক ফাংশন আছে, ওয়াই এবং আর এর মধ্যে কোনো একটা ফাংশন আছে, তো আমরা যখন ওই ফাংশনটাকে আরটাকে এলিমিনেট করে এক্স এবং ওয়াই এর মধ্যে যে সম্পর্ক দেখাবো, সেভাবে আসলে প্যারামেট্রিক ইকুয়েশনটা নিয়ে আসতে পারি। এবং আমি দু একটা অঙ্কও দেখাবো। আমরা অলরেডি প্যারামেট্রিক ইকুয়েশনের টাইপের অঙ্ক করছি। কোথায় করছি? আমরা করছি পোলার স্থানাঙ্কতে করছি। হ্যাঁ, পোলার স্থানাঙ্কতে করছি। আমি বলে একটু ভুল করলাম, তোমাদেরকে চিন্তা করতে দেওয়া উচিত ছিল। যে আমরা কি দেখছি যে পোলার স্থানাঙ্ক এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। বুঝতে পারছো? দেখো এখানে আর তো ফিক্সড, এই এক্স হচ্ছে যদি আর কে ফিক্সড রাখি থিটার উপর নির্ভরশীল, ওয়াই হচ্ছে থিটার উপর নির্ভরশীল। বাট আমরা কোঅর্ডিনেটস তোমার হচ্ছে আয়তাকার রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে দেখলাম কি যে এক্স এবং ওয়াই এর মধ্যে কিন্তু আমরা ডিরেক্ট সম্পর্ক দ্বারা লিখতেছি, কিন্তু সেটাকে যদি আমরা পোলারে নিয়ে যাই তাহলে আমরা দেখতেছি ইন বিটুইন তাদের মধ্যে থিটা দ্বারা একটা সম্পর্ক আছে। ঠিক আছে? বুঝতে পারছো আশা করি। তো যে জিনিসটা হলো, সো আমরা কিন্তু অলরেডি পোলার তোমার হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশনের অঙ্কগুলো করছি। ঠিক আছে? সো আমরা এই জিনিসগুলো, এই অঙ্কটা সলভ করার সময় আমরা কি করছিলাম যে এনিহাউ যখন আমরা আর থিটা এই সিস্টেমকে যখন এক্স ওয়াই এ রূপান্তর করছি, তখন কি করছি আর এবং থিটা এলিমিনেট করে আমরা শুধু এক্স ওয়াই রাখছি। তোমাদের মনে আছে নিশ্চয়ই। ঠিক আছে না? সো তো আমরা আসলে প্যারামেট্রিক ইকুয়েশনগুলো সেম প্রসেসেই সলভ করি, যে আমাদের ইন বিটুইন যে হচ্ছে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটাকে গায়েব করে দেবো, গায়েব করে দিয়ে এই যে বাইরের যে ভেরিয়েবল আছে এক্স এবং ওয়াই এদের মধ্যে কানেকশন দেখাবো। বুঝতে পারছো? এটাই হচ্ছে কাজ। আমি জাস্ট একটা দুইটা উদাহরণ দেখাইছি, আমরা একটু অঙ্ক টাইপের উদাহরণে যাই। আচ্ছা, ত্রিকোণমিতিতে পরে যাই, আগে নর্মালটাতে যাই। যে কোনো চলমান বিন্দু পি এর স্থানাঙ্ক, ঠিক আছে, এ টি স্কোয়ার, এখানে একটা এক্সট্রা টি আসছে মনে হয়, এটিটা হবে না। ঠিক আছে, এটিটা হবে না। আচ্ছা, এ টি স্কোয়ার কমা 2at হলে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো, যেখানে টি হচ্ছে প্যারামিটার।
ওকে, সো প্যারামিটার বলতে ওই পরামিতিক ইকুয়েশনের যে পরামিতিক যে ধ্রুবক আছে সেটার কথা, সরি ধ্রুবক না, যে চলক আছে সেটার কথা বলতেছে। সো এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। সো এটা কেমনে সলভ করবো? এক্স ইজ ইকুয়াল টু এ টি স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু 2at। সো বেসিক্যালি যেটা করব যে এটা তো অনেকভাবে করা যায়, ধরো যে আমরা করতে পারি হচ্ছে যে এটাকে, আমার হচ্ছে টিটা আমরা এলিমিনেট করা হচ্ছে মেইন উদ্দেশ্য। সো এটাকে আমি স্কোয়ার করলে আসে ওয়াই স্কোয়ার 4a স্কোয়ার টি স্কোয়ার, তাই আসে না? আসে। এখান থেকে আমি টি স্কোয়ার সমান কি লিখতে পারি? টি স্কোয়ার সমান লিখতে পারি এক্স ডিভাইডেড এ, বুঝো কথা। সো এটাকে আমি জাস্ট এখানে বসাই দেবো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার এক্স ডিভাইডেড এ, এখান থেকে এ এ কাটা 4ax ওয়াই স্কোয়ার। এটাই কিন্তু আমাদের রিলেশন। যদি এটা একটা পরাবৃত্তের ইকুয়েশন, পরাবৃত্তের আলাপে না যাই এটা, তাহলে আমাদের কিন্তু সঞ্চারপত্রের ইকুয়েশনটা পেয়ে গেছি, বুঝতে পারছো? সো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে টিকে এলিমিনেট করা, সেটা যেভাবেই হোক, এরকম সাবস্টিটিউশন মেথডে করতে হবে এরকম কোনো জরুরি না, সেটা আমরা এখানে দেখবো। এইখানে এইটা দেখার আগে আমি তোমাদের আরেকটা প্রবলেম দেখাই। ধরো আরেকটা এরকম পি বিন্দুর স্থানাঙ্ক, সেটা হচ্ছে এক্স, সরি পি বিন্দুর স্থানাঙ্ক আছে যেটা পরামিত্তিক ভাবে দেওয়া আছে হচ্ছে যে এ কস থিটা, এ সাইন থিটা। হ্যাঁ, এখন বলছে যে পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। সো ডেফিনেটলি এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা কি করতে পারি বলো? যে এক্স ইজ ইকুয়াল টু ধরো এ কস থিটা লিখলাম, আর এটাকে লিখলাম ওয়াই ইকুয়ালস টু এ সাইন থিটা, বুঝতে পারছো? সো এখন কি করব? যে এখানে তো আর থিটাকে আলাদা করে নেওয়া যায় না, কারণ থিটাকে যদি আমি আলাদা করি তাহলে কি হয়? যে এক্স ডিভাইডেড এ, সরি কজ ইনভার্স এক্স ডিভাইডেড এ ইকুয়ালস টু হচ্ছে থিটা। এইভাবে থিটাকে আলাদা করা যায়, সেটা এখানে রিপ্লেস করতে হবে। রিপ্লেস করলে কি হবে? ওয়াই এ সাইন থিটার মানটা বসাই দিয়েছি কজ ইনভার্স এক্স ডিভাইডেড এ। তোমাদের অনেকের কাছে এই জিনিসটা ভীতিকর লাগতে পারে, বাট সেকেন্ড ইয়ারে ওইটা এটাই তোমার পড়তে হবে, ঠিক আছে? সো এইভাবে কাজ করা যায়। তো এখানে কাজ করলে এরপরে কি করবো এটা অনেকে কনফিউজ হইতে পারো, আমি প্রবলেম নাই, আমি দেখাইতেছি। এরপরে এর সহজ ইকুয়েশনটা আমি দেখাবো যে সহজভাবে কেমনে করা যায়। সো বেসিক্যালি আমরা যে কাজটা করতে পারি, আমরা কিন্তু ধরে নিছি যে এই থিটা আর এই থিটা কিন্তু সেম জিনিস, রাইট? সো থিটা যদি সেম জিনিস হয় তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকানোর চেষ্টা করি। ডেফিনেটলি ওখানে ত্রিকোণমিতির কথা বলছে, একটা থিটা থাকবে, এটা হচ্ছে থিটা, ঠিক আছে? যেহেতু কজ ইনভার্স এক্স ডিভাইডেড এ থিটা, সো বেসিক্যালি কজ ইনভার্স বলতে কি বোঝাচ্ছে এখানে বলো তো? এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এক্সটা কি? এক্সটা হচ্ছে ভূমি, কারণ কজের সূত্র থেকে তাই তো আমরা জানি, রাইট? তাহলে লম্বটা কি? লম্বটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, তাই তো? তাই না? রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো আমি এই যে এই থিটা, এই থিটা সমান এটা লিখছি, আমি তো এটাও লিখতে পারি এই ত্রিভুজ থেকে, যেহেতু এই তত্ত্ব থেকে এই ত্রিভুজটা আসছে, এখান থেকে তো আমি এটাও লিখতে পারি যে সাইন ইনভার্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড এ। এটা ইকুয়াল টু থিটা লেখা যায় না? এটা ইকুয়াল টু থিটা লেখা যায় না? এই ত্রিভুজ থেকে লেখা তো যায়। সো cos ইনভার্স x ডিভাইডেড a ইকুয়াল টু থিটা, আর থিটা ইকুয়াল টু sin ইনভার্স রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড a, দুইটা সেম জিনিস। সো বেসিক্যালি এই দুটো কিন্তু সেম জিনিস, এইটা আর এটা। সো আমি cos ইনভার্স x ডিভাইডেড a কে আমরা ওইভাবে লিখতে পারি। সো আমি চাইলে এই জিনিসটাকে আমি কি লিখতে পারি? sin ইনভার্স রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড a, এভাবে লিখতে পারি না? এরপরে যে কাজ, এই যে সাইন ইনভার্স সাইন কাটা আর সাইন কাটা। এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এটা আসলে কাটা না, এটা আসলে মানে তুমি ভাগের মতো কাটাকাটি যাচ্ছে না, যে এখানে ইনভার্স এখানে সাইন আছে, ব্যাপারটা কিন্তু কাটাকাটি যাচ্ছে না, বুঝতে পারছো? এখানে আসলে যে কাহিনীটা হচ্ছে সেটা হলো, এটা যদিও সেকেন্ড ইয়ারে আছে, আচ্ছা তারপরেও বলি, সেটা হলো যে সাইন এখানে যেটা বসবে এটা হচ্ছে একটা কি কোণের মান, বুঝতে পারছো? সো আচ্ছা ভালো কথা, এখন সাইন ইনভার্স এখানে যেটা বসবে এটা একটা হচ্ছে বাহুর অনুপাতের মান, রাইট? এই দুটার কথা কিন্তু ভিন্ন। এটা একটা ফাংশন, সাইন ইনভার্স একটা ফাংশন, এর মধ্যে যেটা বসে বাহুর অনুপাত বসে, সাইন সামথিং এখানে বসে হচ্ছে কোণের মান বসে। সো আমি এই সাইন ইনভার্স এইটা এইখানে কি বসে বললাম? বাহুর অনুপাত বসে, আর সাইন এখানে কি বসে? কোণের মান বসে, ঠিক আছে? আমি আবারও লিখি, সাইন এখানে যেটা বসে কোণের মান,
সাইন ইনভার্স এখানে যেটা বসে বাহুর অনুপাত, বুঝো কথা, বুঝতে পারছো? কিন্তু সাইন এখানে কোণের মান বৈশা সাইন এটাকে কি বানায় দেয়, এটা বাহুর অনুপাত বানায় দেয়, বুঝো কথা, বাহুর অনুপাত। আর সাইন ইনভার্সের মধ্যে বাহুর অনুপাত বসে এটাকে কি বানায় দেয়, এটা হচ্ছে কোণের মান। এটাই তো আমরা জানি নাকি, যে যদি একদমই তোমরা যেভাবে পড়ছো সেটাকে বলি সাইন থিটা ইকুয়ালস টু একটা মান থাকে না এখানে, ধরো 0.5, সে এই থিটাটা কি, এই থিটাটা হচ্ছে কোণের মান আর এটা হচ্ছে বাহুর অনুপাত, রাইট, মানে লম্বভাই অতিভুজ। আর যখন সাইন ইনভার্স 0.5 লিখি, এটাকে লিখছি 30 ডিগ্রি, এটা কি, এটা হচ্ছে বাহুর অনুপাত, ইনভার্স আছে কিন্তু, আর এটা হচ্ছে কোণের মান, আমি সেটাই লিখছি, সাইন ইনভার্স বাহুর অনুপাত ইকুয়ালস টু কোণের মান, সাইন কোণের মান ইকুয়ালস টু বাহুর অনুপাত। তাহলে তুমি দেখো এটা আসলে বেসিক্যালি কাটাকাটি হচ্ছে না, আসলে অপারেটর চেঞ্জ হয়ে যে মিনিংটা আসতেছে সেটা হলো যে সাইন ইনভার্স এই যে রুট ওভার এটা বেসিক্যালি কি, এটা বেসিক্যালি কি বলতো, এটা হচ্ছে কোণের মান, এই কোণের মান আর এই সাইন ইনভার্সের মধ্যে যে কোণের মান বসাই, যে এইটুকু তাহলে কি, এটা একটা কোণের মান না, এই তো কোণের মান না, হ্যাঁ কোণের মান, এই কোণের মান সাইনের মধ্যে বসলে আবার কি পাই আমরা, বাহুর অনুপাতই পাই, বাহির অনুপাত পাই না, বাহুর অনুপাতটা আবার কোনটা, এই যে এইটা না। সো বেসিক্যালি সেজন্য সাইন ইনভার্স আর সাইনটাকে আমরা এলিমিনেট করে দিচ্ছি, এটা আসলে ভাগের মতো কাটাকাটি যাচ্ছে না, আশা করি বুঝতে পারছো। সো আমি এটাকে সরাই দিয়ে শুধু লিখলাম হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? তাহলে কি হয়, এই যে এ আর এ কাটা যায়, এটা কিন্তু গুণ অবস্থায় আছে, বোঝা গেছে? তাহলে কি থাকে, ওয়াই এই রুটটা এই পাশে পার করে দিয়ে স্কোয়ার করে দিলাম, আর মাইনাস এক্স স্কোয়ারটা ওই পাশে পার করে দিলাম, দ্যাট মিনস প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড ইকুয়েশন, ঠিক আছে? অনেক জটিল লাগতে পারে এই চ্যাপ্টারটা, তোমার এই প্রবলেমটা তোমাদের এই টাইপের অঙ্ক তোমাদের সেকেন্ড ইয়ারে আছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে। আমি এই অঙ্কটা আরো সহজভাবে করে দিচ্ছি, ঠিক আছে, সেম অঙ্কটা, বাট এটা তোমাদের থিওরি জানাটা উচিত, ঠিক আছে, থিওরি জানাটা উচিত। সো আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হলো যে আমাদেরকে সেম প্রবলেমটাই দেওয়া আছে, পি বিন্দুর স্থানাঙ্ক চলমান পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এ কস থিটা এ সাইন থিটা, পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। সো আমরা যে কাজটা করব যে এক্স ইকুয়াল টু এ কস থিটা আর ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। সো আমাদের বেসিক টার্গেটটা কি, আমাদের বেসিক টার্গেট হচ্ছে উভয় পক্ষের মানে এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াই নিয়ে আসা, যেখানে থিটা থাকবে না, ঠিক আছে, প্যারামেট্রিক যে প্যারামিটারটা আছে ওটা থাকবে না, ঠিক আছে? সো বেসিক্যালি যে কাজটা করব আমরা, তাহলে আমরা কি করতে পারি, ত্রিকোণমিতির ক্ষেত্রে সুবিধা হলো আমি যেটা স্কোয়ার করে দিই, বেসিক্যালি সাধারণত স্কোয়ার করলে কাজ হয়ে যায়, স্কোয়ার করে দিই, তাহলে কি হয় এক্স স্কোয়ার, এবং এই দুটো যোগ করে দিচ্ছে এটা এটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি হয় এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার থিটা। সো এখান থেকে এ স্কোয়ার কমন নিলে এই যে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থাকে, ওটার মান হচ্ছে 1। সো বেসিক্যালি আমাদের ইকুয়েশন দেখো এক লাইনে চলে আসলো, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড ইকুয়েশন। সো আশা করি বুঝতে পারছো, যদি বুঝে থাকো চলো আমরা এই অঙ্কটা করি। আমরা এই অঙ্কটা অত পেঁচাবো না, এই অঙ্কতেও আমরা যদি হচ্ছে বর্গ করে দিই কাজ হয়ে যাবে, ঠিক আছে? বর্গ যে করলে যে কাজ হয়ে যাবে এটা বলার জন্য আসলে তোমাদের ত্রিকোণমিতি টুকটাক জানা দরকার। সো এক্স ইকুয়ালস টু কস থিটা প্লাস সাইন থিটা, অবভিয়াসলি এটাকে আমরা বর্গ করব, বর্গ করলে হয় যে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা সাইন থিটা, ভালো কথা। এরপরে কি হয় ওয়াই ইকুয়ালস টু কস থিটা মাইনাস সাইন থিটা, এটাকে যদি আমি বর্গ করি তাহলে কি হয় ওয়াই স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা সাইন থিটা। তো আমি যদি এদের ইকুয়েশন এটা আর এটা যোগ করে দিই তাহলে কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এইটুক সমান 1, এখানেও এইটুক সমান হচ্ছে 1, থাকে হচ্ছে এইটা আর এটা, সো 2 প্লাস 2 কস থিটা সাইন থিটা মাইনাস 2 কস থিটা সাইন থিটা, এটা কাটা শুধু থাকে 2। এটা একটা বৃত্তের ইকুয়েশন যার রেডিয়াস হচ্ছে √2। যাই হোক,
সো আমাদের ইকুয়েশন কিন্তু এসে গেছে। তুমি এখন বলতে পারো স্যার এখানে আমি যোগ করলাম কেন? ঠিক আছে, তুমি বিয়োগ করো, সমস্যা নাই। তোমার রিলেশন দেখালেই হয়েছে। তোমার রিলেশনে যে সম্পর্ক দেখাবা সেখানে তোমার থিটা না থাকলেই হয়েছে। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। তুমি বিয়োগ করলে বা যোগ করলে বা গুণ করলে তোমাকে ওখানে যাতে থিটা না থাকে, এটাই হচ্ছে মেইন কথা, মানে যে প্যারামিটারটা, তাহলেই তোমার ইকুয়েশন হয়ে যাবে। তুমি অন্য কোনো প্রসেসও ফলো করতে পারো। সো এই আমাদের পরামিতির আলাপ। এরপরে ইনশাল্লাহ এখন আমরা ঢালে ঢুকতেছি। ঠিক আছে, তো আমাদের পরবর্তী টপিক হচ্ছে ঢাল। ঢালের কথা বলতে চাচ্ছিলাম। তো প্রথম টপিকে লেগছে ঢালের সাধারণ আলোচনা, সেখানে সংজ্ঞা এবং সমরৈখিকতা দেখাইছি। সো ঢাল জিনিসটা কি? ঢালের যদি আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা দেখি, এই ডেফিনেশন হচ্ছে, তোমরা বেসিক্যালি যে কাজটা করছো, যে ক্লাস 9-10 হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতিতে পড়ছো, আমরা আরেকবার একটু পড়ার চেষ্টা করি। সো সরলরেখা বলতে তোমরা কি বুঝো? এখানে রেখা বলতে সরলরেখা। হ্যাঁ, সরলরেখা বলতে বুঝছো হচ্ছে যে জিনিসটা কোনো বাঁকাতারা নাই, সোজা যাচ্ছে তো যাচ্ছেই, বা পেছাচ্ছে তো পেছাচ্ছেই, এবং অবশ্যই সেটা সমতলে। কিন্তু কারণ সরলরেখার যে বেসিক কমন সেন্সের আমাদের যে বিষয়গুলো, সেটা কিন্তু বক্ররেখায় মিলে না। কারণ আমরা দেখি যে দুটো সরলরেখা সবসময় হচ্ছে সমান্তরাল থাকে। যদি এরকম থাকে, এটা কখনোই ছেদ করবে না। কিন্তু বক্ররেখায় কিন্তু সরলরেখা কি পরস্পরকে ছেদ করে। বুঝো কথা। এবং আমি তোমাদের এই সরলরেখা চ্যাপ্টারে বা অন্য কোথাও হয়তো দেখাইছিলাম যে বক্ররেখাতে ত্রিভুজের 3 কোণের মান কিন্তু 180 ডিগ্রির চেয়ে বেশি বা কমও হইতে পারে। সো আমরা সমতল ইউক্লিডিয়ান প্লেনের কথা বলতেছি। তো যাই হোক, তো সরলরেখা হচ্ছে জিনিসটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে এটা অবশ্যই একটা সঞ্চারপথ, এবং সেই সঞ্চারপথটা এমন যে সে সবসময় সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সমান কোণ বজায় রাখবে, মানে সমানভাবে হেলে থাকবে। ব্যাপারটা হলো কি, ধরো এটা যদি আমি এটা হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষ, ধরো এটা একটা সরলরেখা, এটা হচ্ছে একটা সরলরেখা। এই সরলরেখাটা সব ক্ষেত্রে সমানভাবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তুমি চাইলে অন্যান্য অক্ষ দিয়েও তুমি এটাকে ডিফাইন করতে পারো, বাট যেটা হচ্ছে কনভেনশন সেভাবে বলতেছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সমানভাবে মানে হেলে থাকে। সো বেসিক্যালি যে কোনো পয়েন্টে, এখানে যে কোনো পয়েন্টে তুমি যদি একটা এক্স অক্ষের সাথে একটা সমান্তরাল রেখা আঁকাও এবং সমান্তরাল রেখা আঁকাও, প্রত্যেক ক্ষেত্রে এই যে কোণটা উৎপন্ন, এই কোণটা হচ্ছে মূল যে এক্স রেখা, এই কোণের সমান হবে। ঠিক আছে, এটাই হচ্ছে তুমি সরলরেখার একদম কাট টু কাট ডেফিনেশন হিসেবে নিতে পারো। ঠিক আছে, সো একইভাবে ধরো আমি যদি সরলরেখাটা এইদিকে আঁকাই, যে এই যে এখানে এই পয়েন্টে একটা আঁকাও, এই যে এই পয়েন্টে একটা আঁকাও, এই যে এই কোণ, ঠিক আছে, এই কোণটা এই কোণের সাথে সমান কোণ বজায় রাখছে। তো এটাকে তুমি সরলরেখার একটা ডেফিনেশন হিসেবে ধরতে পারো। যদিও এই যে এই কোণ এটা সরলরেখার এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি যদি এটা বাড়াই দিই, এই যে এই কোণ সেম কোণ। সো এই কোণ ওই কোণ ধরা একই কথা। যাই হোক, এটাকে আমরা কোণ হিসেবে তোমরা হচ্ছে সরলরেখার হিসেবে নিতে পারি। সো তো কি হয় যে এই কোণটা যদি সমান থাকতেছে, সো এই কোণটাকে আমরা একটা কনস্ট্যান্ট হিসেবে নিতে পারি। যেহেতু একটা জিনিস খেয়াল করছো যে কোণের মানের সাথে আমি যদি এক্স ওয়াই রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম অর্থাৎ আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থার সাথে কোণের মান কিন্তু নর্মাল সংখ্যা যোগ হয় না, 2। এটা হয় কি? হয় না। সো এখানে তাহলে কাহিনী কি করতে হচ্ছে, যেহেতু আমাদের এই ঢাল আমরা কি দেখলাম যে কোণের মানটা সেম থাকতেছে। সো এই ঢাল নিয়ে যেহেতু আমাদের ফার্দার কি কাজ করা লাগতেছে, যে বীজগণিতিক অপারেশনগুলো করব, যোগ বিয়োগ গুণ ভাগ স্কোয়ার লগ যা আছে এগুলো যেহেতু করব, সো কোণের মানটা তো আমি নর্মাল হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক ধরো 2,3, 2 এর সাথে তো 30 ডিগ্রি যোগ করা যায় না, তাই না? ব্যাপারটা কেমন হয় না? সো দুইটা মানে একদম বেসিক ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স কি, দুইটা ভিন্ন জিনিস কখনো যোগ করা যায় না। দুইটা তোমরা যারা ভেক্টর পড়ছো দেখছো যে আই এর সাথে জেটা যোগ হচ্ছে না, আই প্লাস জে থাকতেছে। ঠিক আছে, সো যোগ করা যায় না। সো এটাকে করছে কি, এই জাতীয় বানায় নাই, তারপরে হচ্ছে আমরা যোগ করি। ঠিক আছে, বা বীজগাণিতিক অপারেশন করি। সো এটা করার জন্য আমরা কি করছি, একটু আগে আমরা কি দেখলাম যে কোনো কোণের মান এর যদি আমরা ত্রিগোণমিতিক অপারেশনটা চালাই ওর উপরে, তাহলে ওটা কি হয়, তাহলে যে জিনিসটা হয় সেটা হলো ওইটার হচ্ছে আমরা কি নেই, তখন আমরা হচ্ছে একটা কোণের মানের একটা অনুপাত পাই, কনক্রিট একটা ভ্যালু পাই, যেটা হচ্ছে একটা এই যে 2, 3, 4 এর মধ্যে একটা সংখ্যা, বা 2.5 এরকম টাইপের একটা সংখ্যা, যেটা আমরা যোগ বিয়োগ করতে পারি। সো যে জিনিসটা করা হয় যে এটা অ্যাক্সিস, এটা হচ্ছে তো
তো এই যে কোণটা সবসময় সমান ছিল, এটাকে যদি আমি সেই থিটা কোণ বলি, সেই থিটা কোণের ট্যান থিটা মানটা নেওয়া হয়, ট্যান থিটা। ঠিক আছে, ট্যান থিটা যদি নেওয়া হয়, এখন তোমার প্রশ্ন আসতে পারে সাইন কস কেন নেওয়া হলো না। এই প্রশ্নটা হুট করে আমার মাথায় আসলো, সো আমি হুট করে হয়তো দিতে পারবো না, বাট আমার যেটা মনে হচ্ছে সাইন কস নিলে আমরা ট্যান সরলরেখার যে ইকুয়েশনগুলো যেভাবে লিখি সেখানে হয়তো এক্স ওয়াই গুলো ওইভাবে নিতে পারতাম না, বুঝতে পারছো? কারণ এই ট্যানটা কোথায় থেকে আসছে এটা দেখলে হয়তো বুঝতে পারবা, আন্দাজ করতে পারবা কেন আমি কথা বলতেছি। তারপর আমি পরে সুযোগ হলে আমি জিনিসটা নিয়ে ভাববো, যেহেতু প্রশ্নটা হুট করে আমার মাথায় পপ আপ করছে। যাই হোক, সো এই থিটার ট্যানজেন্ট ট্রিগোনোমেট্রিক ভার্সনটা নেওয়া হয়, যার কারণে আমরা এখানে একটা কনক্রিট ভ্যালু পাই। ঠিক আছে, সেই ভ্যালুটা দিয়ে আমরা হচ্ছে কি কাজ করতে পারি, সেটা দিয়ে আমরা হচ্ছে যে বীজগণিতিক অপারেশন করতে পারি। সো বেসিক্যালি যে জিনিসটা হয় যে ট্যান থিটা মানেই বুঝতে পারছো যে আমি যে থিটার ট্যান ভার্সনটা নিচ্ছি সেটা কি হচ্ছে, এইটা হচ্ছে ট্যান নিলে কি নিতে হয়, যে আমি যদি এটাই আমাদের সেই আদর্শ ত্রিভুজটা নেই, যেহেতু এখানে থিটা আসছি, আদর্শ না সরি রেফারেন্স ত্রিভুজটা নেই, সেটা হলো যে এইটুকু আমাদের কি, এইটুকু হচ্ছে আমাদের কি ডেল্টা ওয়াই। ডেল্টা ওয়াই কেন বলতেছি, এখানে একটা ওয়াইয়ের ভ্যালু আছে, যদিও 0, এখানে একটা ওয়াইয়ের ভ্যালু আছে, এই দুটা ওয়াইয়ের ডিফারেন্স, আর এইটুকু হচ্ছে এক্সের ডিফারেন্স। ঠিক আছে, সো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ডেল্টা ওয়াই ডিভাইডেড ডেল্টা এক্স। ঠিক আছে, যদি ত্রিভুজটা এখানে নাও, এই যে এই বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স কমা ওয়াই, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এই বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স টু কমা ওয়াই টু। ঠিক আছে না? সো তাহলে আমরা এই ট্যান থিটা সমান কি লিখতে পারি, এখানকার ট্যান থিটা সমান এই ট্যান থিটা এই তিনটাতে সেম, এটা সমান লিখতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু কি, এই যে এইটুকুর দৈর্ঘ্য কত বলো তো, এই যে এইটা যেহেতু এই রেখা যেহেতু এটার সাথে 90 ডিগ্রি, এখানকার স্থানাঙ্ক কত, এখানে হচ্ছে এক্স টু ওয়াই ওয়ান, কিন্তু সরি না সরি এখানকার স্থানাঙ্ক হচ্ছে x1 y2। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। সো তাহলে আমরা কি করব, যে এইটুকু ডিসটেন্সটা কত, এইটুকু ডিসটেন্স হচ্ছে x1 মাইনাস x2, আর এইটুকু ডিসটেন্স হচ্ছে y2 মাইনাস y1। সো আমরা এটাকে কি লিখব, সরি y1 মাইনাস y2। সো এটাকে আমরা লিখি x1 মাইনাস x2 y1 মাইনাস y2। তুমি চাইলে x2 সামনেও আনতে পারো, সেক্ষেত্রে y2টাও সামনে নিয়ে আসতে হবে। সো এটা হচ্ছে আমাদের ঢালের বেসিক একদম মেইন ইকুয়েশনটা আমরা এখানে লিখতে পারছি, এবং খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে আমরা ঢালকে যেহেতু x এবং y দ্বারা লিখতেছি, যেহেতু আমরা বলছি যে কতটুকু হেলে আছে, এই হালাটা হচ্ছে আমরা যেহেতু সরলরেখাটা প্রোগ্রেসিং, এটা সরলরেখা উঠতেছে বা যদি ডাউনওয়ার্ড হয় নামার একটা ব্যাপার, সো আসলে আমাদের ট্যানজেন্ট ব্যবহার করাটা অধিক যুক্তিযুক্ত। সো আমার মনে হয় যে তোমরা ঢাল জিনিসটা বুঝতে পারছো এবং ঢাল কিভাবে লিখি সেটাও বুঝতে পারছো, এবং এটাকে এই ট্যান থিটার যেহেতু একটা কনক্রিট ভ্যালু আছে সেটাকে m দ্বারা লিখতেছে। ঠিক আছে, m দ্বারা লেখা হয়। সো এর সাথে একটা রিলেটেড একটা ব্যাপার আছে। রিলেটেড ব্যাপারটা হলো যে আমরা তিনটা বিন্দু সমরৈখিক কিনা এটা প্রমাণের জন্য আমরা কি পড়ছিলাম, ক্ষেত্রফল সংক্রান্ত একটা তত্ত্ব পড়ছিলাম, যে ক্ষেত্রফল দিয়ে জিনিসটা ব্যাখ্যা করা যায়। আমরা চাইলে এটা ঢাল দিয়েও ব্যাখ্যা করতে পারি। সো বেসিক্যালি কি করতে হয়, যে ধরো তিনটা বিন্দু এ, বি এবং সি, এই তিনটা বিন্দু সরল রৈখিক কিনা, এটা সমরৈখিক বা সরল রৈখিক কিনা, বা এরা কোনো ত্রিভুজ গঠন করবে কি করবে না এটা চেক করব। যদি এই এবি বিন্দুর ঢাল, এবি রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল লিখি, ঢাল এই ঢাল যদি সমান হয় তাহলে কি হবে, এই ঢাল যদি সমান হয় তাহলে আমরা এটাকে কি বলবো, সমরৈখিক বলবো, ত্রিভুজ গঠন করে নাই। বুঝতে পারছো? সো সেক্ষেত্রে কি হয়, ধরো এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3, y3। সো আমাদের ঢালটা কি দেখাইতে হবে, সমান দেখাইতে হবে। তাহলে এ বি নিয়ে ঢাল বানাবো y1 মাইনাস y2 ইকুয়ালস টু x1 মাইনাস x2, সরি ডিভাইডেড ইকুয়ালস টু বিসি নিয়ে বানাবো কি বানাবো, x3 y2 মাইনাস y3 আর x2 মাইনাস x3। এই জিনিসটা এই পাশের ভ্যালু আর এই পাশের ভ্যালু যদি সমান থাকে, তোমাদের ডেফিনেটলি এখানে মান দেওয়া থাকবে, যদি সমান থাকে সো তখন তুমি এটা সমরৈখিক বলতে পারবা। ঠিক আছে, এখানে ব্যাপার যেটা হলো যে তুমি এখন প্রশ্ন করতে পারো যে ভাই এই যে এই সরলরেখাটা আছে, হ্যাঁ, আর এই সরলরেখা আছে, এই দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়
তাহলে এই সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে এই সরলরেখাও সেম কোণ উৎপন্ন করছে, রাইট? সো দুইটার ঢাল তো সমান, তাহলে তো এরা সমরৈখিক হলো না, বুঝো কথা? এই দুটার রেখা কি একই রেখা? একই রেখা তো না, কিন্তু ঢাল কিন্তু সমান। তো তোমার প্রশ্ন আসতে পারে ঢাল সমান হয়েছে ভাই, কিন্তু এটা আমি সমরৈখিক কেমনে প্রমাণ করবো? দুটো তো ভিন্ন রেখা। এই জন্য একটু ভালো করে আমাদের প্রশ্নে খেয়াল করতে হবে। আমি কি বলছি যে এ বি এর ঢাল এবং বিসি এর ঢাল, সো এ বিন্দু যদি এখানে হয়, বি বিন্দু যদি এখানে হয়, আর সি বিন্দু যদি এখানে হয়, তাহলে এ বি এর ঢাল বের করলাম, বিসি এর ঢাল তো তাহলে আমার এই বি আর সি এভাবে লাগানো লাগতেছে। সো ডেফিনেটলি সি যদি এই রেখার বাইরে উপরে নিচে হয় তাহলে ঢাল কিন্তু এই দেখো এই কোণটা কিন্তু এই যে এটাকে আমি এক্সটেন্ড করে দেই এই বিসি রেখাকে, এই কোণটা কিন্তু এই কোণের চেয়ে বড় হয়ে গেছে। সো তখন কিন্তু ঢাল সমান হবে না। তুমি যে কোশ্চেনটা আসছে যে এই রেখার ঢালও তো সেম, তাহলে কেন হচ্ছে না? কিন্তু বাবা আমি তো বি বিন্দুকে কমন নিছি, এই যে বি বিন্দু, এই বি বিন্দুকে কমন নিছি, এই বি বিন্দু তো এই রেখার উপরে অবস্থিত। সো বি বিন্দু থেকে সিতে ঢাল যদি এটা সমান হতে চায় ডেফিনেটলি এটা এই রেখার উপরে হইতে হবে। বুঝতে পারছো? এই রেখার সাথে এটা সম্পর্ক নাই। আমার এইভাবেই নিছে যে এ বি এবং বিসি, এখানে তোমার হচ্ছে যে কোনো ভাবেই নিলে কিন্তু হবে না। মানে একটা বিন্দু আমাদেরকে কমন থাকতেই হবে। তুমি এসি সিএ এভাবেও নিতে পারো, সরি এসি সিবি এভাবেও নিতে পারো। যাই হোক, সো আমাদের সমরৈখিকতাটাও গেল। এরপরে আমরা চাইলে এরকম একটা অঙ্কও করে দেখাতে পারি, করার প্রয়োজন আছে কিনা বুঝতেছি না। ধরো এর একটা বিন্দু আছে, এ বিন্দুটা 0,0, বি বিন্দুটা হচ্ছে 1,1, সি বিন্দুটা হচ্ছে 3,-3। তো এখন একটু ঢাল চেক করে দেখি যে ঢাল হচ্ছে 1 - 0 1 - 0, মানে এই যে এই দুইটা নিয়ে কাজ করছি। এরপরে হচ্ছে 3 - 1 -3 - 1। সো এটা কত? এটা এইটুকুর মান হচ্ছে 1 আর এইটুকুর মান হচ্ছে কত? -1। সো এইটা এবং এইটা সমান নয়, ঠিক আছে? সমান নয়, সো দুইটা সমরৈখিক না। বুঝতে পারছো? সো এরা ত্রিভুজ গঠন করবে। গেল। সো আমরা ঢাল থেকে এখন চলো সরলরেখার সমীকরণ নির্ণয় করার চেষ্টা করি। সো বেসিক্যালি যেটা হয়েছে আমাদের এক্স ওয়াই এক্সিস আঁকাই, এটা এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। হ্যাঁ, তা আমাদের সরলরেখাটা হচ্ছে কি হলো, এটা হচ্ছে আমাদের সরলরেখা। সো আমরা যে কাজটা করব যে যেহেতু এই যে এই বিন্দুতে ধরো এই বিন্দুর স্থানাঙ্ক কত বলো তো? 0, এইখানে অবশ্যই 0, কোনো সামথিং ওয়াইয়ের ভ্যালু হবে, সেই ওয়াইয়ের ভ্যালুটাকে আমরা সি বলতেছি, ঠিক আছে? কেন বলতেছি আমি জানি না আসলে কেন বলা হয়, সব ম্যাথমেটিশিয়ানরা এটা সি দিয়েই লেখে, হয়তো কোনো মিনিং আছে। যাই হোক 0, ধরতেছি, ভালো কথা। অ্যান্ড কি বলবো যে এই যে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, সরি এটা হচ্ছে x,0, ঠিক আছে? সো আমরা এখানে x কে কোনো কনস্ট্যান্ট দ্বারা কেন লিখলাম না আমি ইকুয়েশন লেখার পরে বলতেছি। সো আমরা যে কাজটা করব যে আমরা যদি এখানে ঢালটা লিখতে চাই, ঢাল সমান আমরা কি লিখতেছি? m। ঢাল সমান আমরা mটা লিখে ফেললাম ওই পাশে, বা এটাকে tan থিটাও বলা যায়, এমই লিখছি। এই পাশে কি লিখবো আমরা বলো? যে আচ্ছা এখানে আমরা ত্রিভুজটা নেই এই যে এইভাবে, এই যে এই রেখাটা এটা সমান্তরাল, এই যে এরকম, ঠিক আছে? সো এটার স্থানাঙ্ক হচ্ছে কি জানি বলে x, y। হ্যাঁ, ভালো। সো এটার স্থানাঙ্ক কত? এই যে এটার স্থানাঙ্ক হচ্ছে x, c, ঠিক আছে? এটার স্থানাঙ্ক হচ্ছে x, 3 আর এটা হচ্ছে x, y। সো আমরা কি করব যে আমরা লিখব y - c এবং x - 0, ঠিক আছে? এটাকে আমরা লিখলে দেখতে পারি যে y = mx + c। এইটাকে আমরা সরলরেখার সরল সমীকরণ বলতে পারি। সরল আর আদর্শ মাঝে মধ্যে আমার একটু ওলটপালট হয়, যাই হোক তুমি সরল সমীকরণই বলো, সমস্যা নেই। বা এটা নামকরণ করা অতটা জরুরি না, কারণ নামকরণটা বেসিক্যালি কোনিকে যে বেশি ইম্পর্টেন্ট, যে কোনটাকে আমি সরল সমীকরণ বলতেছি আর কোনটাকে আমি হচ্ছে তোমার হচ্ছে আদর্শ সমীকরণ না কি জানি বলে, এক্সটেন্ডেড সমীকরণ বলতেছি। সো যাই হোক y = mx + c।
আমাদের এইটা লিখছি, এখানে একটা জিনিস খেয়াল করো যে আমি এইটাকে আমি কনস্ট্যান্ট বলছি, আমি চাইলে আমি কি করতে পারতাম যে এই এক্সকে একটা কনস্ট্যান্ট ধরে, ধরো C1 ধরেও কিন্তু এই ত্রিভুজটা আমি উল্টা দিক করে ত্রিভুজ আঁকেও কিন্তু এটা করতে পারতাম, রাইট? কিন্তু আমরা করলাম না। কেন করলাম না? কারণ এগেন ম্যাথমেটিশিয়ানরা কনভেনশনালি এই যে ওয়াই অক্ষকে যে এই রেখাটা যে বিন্দুতে সেট করছে সেটাকে সি বলে এবং সেভাবেই আসলে দেখায় এবং সকল ম্যাথমেটিশিয়ানরা এইভাবে ব্যবহার করে। এবং এইসব ক্ষেত্রে আমি সাধারণত একটা কথা বলি, সেটা হলো যে সবাই যেটা ব্যবহার করে ওটা ব্যবহার করাই মঙ্গলজনক। কেন মঙ্গলজনক? কারণ ধরার কথার কথা, তুমি বগুড়ার মানুষ, বগুড়ায় হচ্ছে তুমি কেজিতে কোনো কিছু বিক্রি করতেছো, পাবনায় হচ্ছে একটা পাউন্ডে বিক্রি করে। তো যখন তুমি বগুড়ার মানুষের সাথে যখন পাবনার মানুষের সাথে এক্সপোর্ট ইম্পোর্ট হবে, তখন একটা কমন জিনিসে তোমার হচ্ছে জিনিসগুলো এক্সচেঞ্জ করতে হবে। যেহেতু ম্যাথমেটিক্সে তোমরা যেটা শিখতেছো, মানে এই পুরো ব্যাপারটা যেহেতু ইউনিভার্সালি আগাইতেছে, সো তোমার হচ্ছে কমন জিনিস ব্যবহার করাই ভালো। সবাই যেটা ব্যবহার করে কনভেনশনটা ব্যবহার করাই ভালো। সো যাই হোক, y = mx + c, এটা হচ্ছে আমাদের সরলরেখার সাধারণ সমীকরণ বলতে পারি। সো এখানে আমরা একটা অঙ্ক দেখতে পারি এভাবে, যে কি বললাম, যে কোনো একটা বিন্দু কি করছে, বিন্দু হচ্ছে 2,3, এই বিন্দুগামী কোন একটা বিন্দুগামী সরলরেখার ঢাল হচ্ছে 1। তাহলে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সরলরেখার সমীকরণ নির্ণয় করার অর্থ হচ্ছে সরলরেখার বা ওই বিন্দুগামী এবং এই ঢাল সম্পন্ন রেখার সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো, সেম কথা। সো বেসিক্যালি কি করব আমরা, যেটা করব যে যেহেতু এই বিন্দুটা অবশ্যই ধরে নাও এই যে এটাই সেই সরলরেখা, 1 2 1 2 3, এই বিন্দু দিয়ে তো অসংখ্য সরলরেখা যেতে পারে, এইদিকে বলে দিছি, এমন ভাবে যাচ্ছে যার ঢাল হচ্ছে 1, মানে ঢাল 1 অর্থ কি বলো, 1 = tan θ। তাহলে এখানে থিটার মান কিন্তু 45 ডিগ্রি, মানে এমন একটা রেখা 2, এই যে 3 বিন্দু দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এক্স অক্ষের সাথে, এই যে এক্স অ্যাক্সিস, এটার সাথে কি করছে, এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বুঝতে পারছো? সো সেরকম একটা সরলরেখার ইকুয়েশন বা সঞ্চারপথের ইকুয়েশন নির্ণয় করতে হবে। সো বেসিক্যালি যে কাজটা করব, এই সমীকরণে আমরা কি বসাবো, আমরা এই ঢালের মানটা বসাই, কত, 1। ঠিক আছে, এটা কোন দিক দিয়ে যাচ্ছে, 2,3 বিন্দু দিয়ে যাচ্ছে, 2 বসাইলাম, 3 বসাইলাম ওয়াই এর জায়গায়, এখানে আমি 2 বসাইলাম, প্লাস হচ্ছে সি এর মান আমরা জানি না, সি এর মানটা বের করবো। সি এর মান এখানে কত, সি এর মান আসে হচ্ছে 1। ঠিক আছে, এটা ক্যালকুলেশন, 1 × 2, ওই পাশে পার করে সি এর মান 1। এই যে আমরা সি এর মান পাইছি, এম এর মান পাইছি, এম এর মান তো দেওয়াই ছিল আমাদের প্রশ্নে। সো আমরা কিন্তু ইকুয়েশনটা এখন লিখতে পারবো, y = 1x প্লাস হচ্ছে 1, অর্থাৎ y = x + 1, এটাই হচ্ছে আমাদের এই সঞ্চারপথের বা সরলরেখার ইকুয়েশন। আমাদের সরলরেখার ইকুয়েশনের জন্য, এই ফরম্যাটের ইকুয়েশনের জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, একটা সি এর মান লাগবে, একটা এম এর মান লাগবে। আদারওয়াইজ আমরা কিন্তু ইকুয়েশন বের করতে পারবো না, কারণ এই দুটো হচ্ছে প্যারামিটার, মানে এই যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট আমার জানার জন্য আমার হচ্ছে দুইটা তোমার হচ্ছে মান জানা লাগবে, আদারওয়াইজ তুমি পারবো না। ঠিক আছে, কারণ এই দুইটাই হচ্ছে তোমাকে সরলরেখাকে ডিকটেট করতেছে। ঠিক আছে, শুধুমাত্র ঢাল দ্বারা ডিকটেট করতেছে না, এটা আমরা একটু এরপরের আলোচনাতেই দেখবো যে শুধুমাত্র ঢাল অথবা শুধুমাত্র ছেদক দ্বারা আমরা একটা সরলরেখা নির্ণয় করতে পারি না। সো আমি দেখলাম যে কিভাবে ইকুয়েশন করলাম, যে আমি আসলে সি এর মান জানার জন্য এই বিন্দুটা যেহেতু এই সরলরেখার উপর অবস্থিত, সেটা বসাইয়ে কি করছি, সি এর মানটা জেনে নিছি। এরপরে জেনেরিক একটা ইকুয়েশন লিখছি, y = x + 1। এই y এবং x বলা হচ্ছে যে এই সরলরেখার উপর যে কোনো বিন্দুকে নির্দিষ্ট করতেছে। সো আশা করি একটা অঙ্ক দেখাই দিলাম। এরপরে আসো আমরা এম ও সি এর গল্প দেখি এবং ax + by + c আকারের ইকুয়েশনও দেখব। সো এম ও সি এর গল্প বলতে আমি কি বোঝাচ্ছি, এম কে আমরা বলছি হচ্ছে ঢাল, আর সি কে বলতেছি হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ বা ছেদক। তোমরা অলরেডি দেখছো যে আমরা সি এর মানটা কিসে ধরছিলাম, আমরা ধরছিলাম হচ্ছে এই যে এই মানটাকে সি ধরছিলাম। ঠিক আছে, ওখানকার ওয়াই এর ভ্যালু। সো একটা জিনিস খেয়াল করো যে আমি তো অলরেডি দেখছো যে এই সরলরেখা যে কোণ, এই সরলরেখা সমান্তরাল হইলে সেম কোণ, এই সরলরেখা সেম কোণ। সবগুলো সরলরেখার যদি ঢাল সেম হয়, অর্থাৎ সেম কোণ উৎপন্ন করে, তাহলে আমি কি একাধিক অসংখ্য সরলরেখা পাবো না? আমি কি আমার সরলরেখাকে ফিক্সড করতে পারতেছি না। এর জন্য আমাদের আরেকটা তথ্য লাগবে, সেটা কি লাগবে, সি লাগবে। বুঝতে পারছো, সেই সিটা কি, সেই সিটা হচ্ছে কোথায় ওয়াই অ্যাক্সিসকে কোথায় ছেদ করছে,
এখানে করছে না এখানে করছে, এই তথ্য জানতে পারলে আমি সরলরেখায় ফিক্স করতে পারবো। এটাই আমি একটু আগে বলতেছিলাম যে আমার সরলরেখা ফিক্স করার জন্য এম এবং সি এর মান ডেফিনেটলি জানতে হবে। সো তাহলে এখান থেকে কিন্তু আমি আরেকটা জিনিস বুঝতে পারলাম, যত সমান্তরাল সরলরেখা আছে, যত সমান্তরাল রেখা আছে সবগুলার ঢাল সমান, সবগুলার ঢাল সেম। বুঝতে পারছো? সবগুলার ঢাল সেম, কারণ এদের মধ্যে পার্থক্য কি? পার্থক্য তো সি তে পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নেই। যত সি এর পার্থক্য আসবে তত হচ্ছে আমি ভিন্ন ভিন্ন সরলরেখা পাবো। আশা করি বোঝা গেছে। এখন তো আমি কি বললাম যে এই যে সিনারিওটা দেখাইলাম, এখানে হচ্ছে এম হচ্ছে ফিক্সড, সি হচ্ছে ভ্যারিয়েবল। ঠিক আছে, এমন কি চিত্র সম্ভব যেখানে সি ফিক্সড এম ভ্যারিয়েবল? এবার কি করব আমি, এটা হচ্ছে ফিক্সড করব, এটাকে কি করব? ভ্যারিয়েবল করব। তো সেটার চিত্রটা কেমন হবে একটু দেখো। সিটা যেহেতু ওয়াই এক্সিসের ছেদাংশ, এটা ধরো সেই সি, এটা হচ্ছে সেই সি, ভালো কথা। সো এটা সি। এখন দেখো এই বিন্দু সি তো বেসিক্যালি হচ্ছে 0 থেকে একটা বিন্দুর দূরত্ব, রাইট? সো এই বিন্দু দিয়ে আমি কতগুলো সরলরেখা আঁকতে পারি? এই যে এইটা, তারপর হচ্ছে যে এইটা, প্রত্যেকটা এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে ভিন্ন ভিন্ন কোণ উৎপন্ন করছে না? সো বুঝতে পারছো যে সি যদি আমি ফিক্স রাখি, এম যদি ভেরিয়েবল রাখি, তাহলে আমি একই বিন্দুগামী অসংখ্য তোমার হচ্ছে পরস্পরচ্ছেদী সরলরেখা পাবো। বুঝতে পারছো? সো আমি যদি যত পরস্পরচ্ছেদী সরলরেখা আছে সবগুলার এম হচ্ছে ডিফারেন্ট। মাইন্ড ইট, এখানে আমি বলতে পারবো না যে হচ্ছে সি হচ্ছে সেম। কেন বলতে পারবো না? কারণ এই পরস্পরচ্ছেদী এটা এই বিন্দুটাও কিন্তু হইতে পারে, যে এই বিন্দুটাও সবগুলো ছেদ করছে। তো এটাকে তো আমি আর সি বলি না, সি বলি হচ্ছে এই ওয়াই এক্সিসের উপরে যেটা ফিক্সড আছে। সো পরস্পরচ্ছেদী সরলরেখা যত আছে সবগুলার এম হচ্ছে ডিফারেন্ট। এবং আমি তোমার হচ্ছে যদি সেই পরস্পরচ্ছেদী যে বিন্দুটা আছে এটা যদি ওয়াই অক্ষের উপরে হয়, সেক্ষেত্রে কিন্তু সি হচ্ছে ফিক্সড। বুঝতে পারছো? সো এম এবং সি এর গল্পটা গেল। সো আমরা কোনো একটা সরলরেখাকে যদি ছেদ করতে চাই, আমার কি করতে হবে? এম ডিফারেন্ট করতে হবে, সোজা কথা। আর যদি সমান্তরাল রাখতে চাই তাহলে হচ্ছে আমরা কি করব? এম কে সেম রাখবো। আর যদি একই সরলরেখা বানাইতে চাই, সো আমাকে কি করতে হবে? এম ও সি দুটাই সেম রাখতে হবে। বুঝতে পারছো? এম ও সি দুটাই রাখতে হবে। বোঝা গেছে? আর তাহলে আমি একটু আলাদা আলাদা করে লিখি, কারণ এখানে কয়েকটা কেস সম্ভব। সেটা হলো যে এম সি এটা হচ্ছে ফিক্সড, এটাও ফিক্সড, সেম সরলরেখা। তুমি যাই করো না করো, ইকুয়েশন যাই দেখাও না কেন, সেম সরলরেখা। ঠিক আছে? কিভাবে আমি তোমাকে বলি। আচ্ছা, এটা একটু উদাহরণ দিই। ধরো আমরা একটু আগে দেখলাম y = mx + c ফরম্যাটের যে সরলরেখাটা দেখলাম। এই ফরম্যাট কেন বলতেছি? ইকুয়েশনগুলো অনেকগুলো ফরম্যাটে লেখা যায়, mx + c। এটাতে আমরা কি দেখলাম? ধরো একটা সরলরেখা আছে এরকম x + 1, বুঝো কথা? হ্যাঁ, তো এই ইকুয়েশন থেকে তুমি যদি এটার সাথে সমতুল্য করো, তাহলে কি বলবা? যে আমার এই ইকুয়েশনের y অক্ষের ছেদাংশের মান হচ্ছে 1, এই ইকুয়েশনের ঢালের মান হচ্ছে 1। কারণ এই দেখো এর সাথে 1 গুণ আছে, এই 1টা হচ্ছে এটার সাথে সহগ সমবৃদ্ধি করো, এটার সাথে এটা সহগ সমবৃদ্ধি করো। বুঝতে পারছো? এগেন আমি কি করব? আমি যদি y = -2x - 3/2 লিখি, তাহলে কি হবে? c এর মান হচ্ছে -3/2 আর ঢালের মান হচ্ছে -2। বুঝতে পারছো? সো আমি কিন্তু এভাবে বলতে পারতেছি। তো এখান থেকে আমরা ইকুয়েশন থেকে ঢাল বলতে পারি। ভালো কথা। যদি কোনো ইকুয়েশনে যদি এরকম থাকে 2y - 0.x - 0.5, এই ইকুয়েশনের ঢাল কত? ঠাস করে বইল না যে এই ইকুয়েশনের ঢাল হচ্ছে -0.5, যেহেতু সহগ সমবৃদ্ধি হচ্ছে। নো, এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশন সেম ফরম্যাটে রাখতে হবে। দেখো এটা সেম ফরম্যাটে নাই, এখানে y এর সহগ 1, এখানে 2 আছে। সো আমাকে y কে সহগ 1 আকারে রাখতে হবে। সো আমি কি লিখবো? y = 2 দ্বারা ভাগ করে দেব, 0.5 / 2x - 0.5 / 2। সো এই যে এইটা হচ্ছে আমার ঢাল, এই যে এই m এর সমতুল্য, যেহেতু yটা এখানে ফাঁকা আছে, এবং এই যে এইটা হচ্ছে আমার y অক্ষের ছেদাংশের মান।
আশা করি বুঝতে পারছো। সো কি হচ্ছে, তো যেই জন্য এই গল্পটা ফাদলাম আমি, সেটা হলো যে আমি যদি y ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান লিখি আর 2y ইকুয়ালস টু 2x প্লাস 2 লিখি, বেসিক্যালি এই ইকুয়েশনকে 2 দ্বারা আমি এটা গুণ করছি। সো এইটার রিডিউসড ফর্মই হচ্ছে যে এইটা, বুঝতে পারছো? সো এই দুইটার যদি রিডিউস ফর্ম নিয়ে আসি, তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে এই দুটো সরলরেখা আসলে সেম সরলরেখা। তুমি যত দ্বারাই গুণ দাও, এই সরলরেখাকে 10 দ্বারা গুণ দাও, 10y প্লাস 10x প্লাস 10 আসবে, এইটা আর এটা বেসিক্যালি সেম সরলরেখা। সো এফ এম এবং সি ফিক্সড থাকলে এই দুটো হচ্ছে সেম সরলরেখা, ফিক্সড। যদি এটা ফিক্সড থাকে, এটা যদি ভ্যারিয়েবল থাকে, তাহলে হচ্ছে প্যারালাল, পরস্পর প্যারালাল, ঠিক আছে, প্যারালাল। যদি এটা ভ্যারিয়েবল থাকে এবং এটা ফিক্স থাকে, অর্থাৎ এম ভ্যারিয়েবল এফ ফিক্স থাকে, তাহলে কি হবে বলতো? তাহলে পরস্পরচ্ছেদী সরলরেখা, ওয়েট, হ্যাঁ, পরস্পরচ্ছেদী সরলরেখা, আনপ্যারালাল, বাট ওয়াই এক্সিসে সেম পয়েন্টে ছেদ করেছে, ঠিক আছে, ওয়াই এক্সিসে সেম পয়েন্টে ছেদ করছে। এখন দুইটাই যদি ভ্যারিয়েবল থাকে, সেক্ষেত্রেও কিন্তু আনপ্যারালাল, কিন্তু এরা যে ওয়াই এক্সিসে ছেদ করে নাই এটা আমরা নিশ্চিতভাবে বুঝতে পারতেছি। এবং এদের হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই সিও চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছিলাম। সো চলো আমরা এবার এই স্লাইডের পরের টপিকে যাই, যে এক্স প্লাস বিওয়াই প্লাস আকার, ঠিক আছে। এটাও একটা সরলরেখার আকার। জাস্ট চিন্তা করো যে আমাদের কাছে একটা সরলরেখা আছে, যে y ইকুয়ালস টু 2/3 মাইনাস 2/3 এক্স প্লাস হচ্ছে সি। এই ইকুয়েশনটাকে, এটাকে দেখতে কেমন জানি লাগতেছে না? চলো একটু ভদ্র সভ্য আকারে নিয়ে আসার চেষ্টা করি। তা আমি গুণ করে দিলাম 3y মাইনাস ইকুয়ালস টু মাইনাস 2x, সি না সরি, এখানে হচ্ছে ধরো 5, তাহলে হচ্ছে 15, বুঝতে পারছো? এটাই তো হয়। সো এটাকে কি লিখতে পারি? 3y প্লাস 2x মাইনাস 15 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে মাইনাস 5 দিই, সো এটা হচ্ছে মাইনাস 15 প্লাস 15 ইকুয়ালস টু 0, বুঝতে পারছো? সো এই ইকুয়েশনটা এখন দেখতে অনেক ভদ্র লাগতেছে না? সো এই ইকুয়েশনটাই হচ্ছে আমার সেই স্পেশাল আকার ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 আকার, যেখানে এটা হচ্ছে এই যে এইটা 3, এই 2টা হচ্ছে আমার b আর c টা হচ্ছে 15। খেয়াল করো y ইকুয়ালস টু mx প্লাস c, এই ফরম্যাটের যে c আর এই c কিন্তু দুইটা ডিফারেন্ট মান। খবরদার, যদিও ইকুয়েশনে দুইটাকেই সি লেখছে, বইয়ে সি লেখছে, দুইটাই কিন্তু ভিন্ন ভিন্ন সি। এই সি এর মান সেম না। এই সি এর মান, এই ফরম্যাটের সি এর মান, এই ফরম্যাটের সি এর মান সেম না। বারবার করে বলতেছি, ঠিক আছে, দুইটা ভিন্ন জিনিস। হ্যাঁ, এই ইকুয়েশন, কোনো একটা ইকুয়েশনকে এই ফরম্যাটে নিয়ে আসলে তুমি বলতে পারবা সি হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ, কিন্তু এই ফরম্যাটে নিয়ে আসলে বলতে পারবা না, ঠিক আছে। আমি একটা অঙ্কের উদাহরণ দিয়ে বোঝাই দিচ্ছি, ঠিক আছে। ফরম্যাট জানা জরুরি, ফরম্যাটের সাথে সম্পৃক্ত করা জরুরি, আদারওয়াইজ অঙ্কের উত্তর ভুল আসবে, ঠিক আছে। ধরো তোমাকে এখানে আমি এই অঙ্কটা অনেকভাবে করে দেবো। দিছে হচ্ছে 2x মাইনাস 3y মাইনাস 5 ইকুয়ালস টু 0। বলছে এই সরলরেখা তোমার y অক্ষের ছেদাংশ বের করো, y অক্ষের ছেদাংশ। এই অঙ্কটা কয়েকভাবে করে দেবো। সো y অক্ষের ছেদাংশ বের করতে হলে আমার y ইকুয়ালস টু mx প্লাস c ফরম্যাটে এনে এই c এর যে মান আসতেছে সেটা আমার দেখাইতে হবে। বলো তো বাবা, সেটা কি এই ফরম্যাটে আছে? দেখো তো y এর সাথে সামথিং কোনো একটা গুণ আছে না? এটা কিন্তু y এর সাথে 1 গুণ আছে। সো এটা বেসিক্যালি আছে হচ্ছে আমার এই ফরম্যাটে ax প্লাস by প্লাস c ফরম্যাটে আছে, রাইট? সো এটাকে আমার এই ফরম্যাটে আনতে হবে। একটা জিনিস খেয়াল করো যে এটাকে যদি আমি এই ফরম্যাটে নিয়ে আসি, তাহলে কি হয়? y কে মুক্ত করতে হবে, মানে y এর সহগ আসতে হবে y 1। তো আমি কি করব, যে by ইকুয়ালস টু মাইনাস ax মাইনাস c, ঠিক আছে। সো y ইকুয়ালস টু মাইনাস a ডিভাইডেড bx, c মাইনাস হচ্ছে b, বুঝতে পারছো? দেখো আমি যদি এই ফরম্যাটে আনি, এটা কিন্তু এরকম হচ্ছে, ঠিক আছে। এইটা তাহলে আমি, যেহেতু তোমাদের মধ্যে একটু কনফিউজ আছে, ওখানেও সি আমি একটু চেঞ্জ করে দেই, যদিও এখানে সি লেখা থাকে, এখানে লিখলাম
এখানে লিখি হচ্ছে ওয়াই আরে ওয়াই অক্ষের ছেদাংশ, ঠিক আছে, y ইকুয়ালস টু mx প্লাস y অক্ষের ছেদাংশ এইভাবে রাখছি। এখন দেখো বাবা যে এই ইকুয়েশনের m সমান কিন্তু মাইনাস a ডিভাইডেড b, এই ইকুয়েশনের, বুঝতে পারছো, এই ইকুয়েশনের m সমান এই ইকুয়েশনের মাইনাস a ডিভাইডেড b, কারণ x এর সাথে এটাই আছে সহগ সমবৃদ্ধ করলে, এবং ওই ইকুয়েশনের y অক্ষের ছেদাংশ ইকুয়াল টু ছেদাংশ ইকুয়াল টু হচ্ছে মাইনাস c বাই b। বোঝা গেছে আশা করি, ঠিক আছে। সো এটাকে যদি আমি সেই ফরম্যাটে রাখতে চাই আমার কি করতে হবে, আমার করতে হবে হচ্ছে 3y 2x minus 5 y equals to 2/3 minus 5/3, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের এই 2/3 হচ্ছে আমার ঢাল, মাইনাস 5/3 হচ্ছে y অক্ষের ছেদাংশ। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের ফরম্যাট জানানো জরুরি, দুইটার সাথে আমরা ইন্টারমিক্স করতে পারবো না, ঠিক আছে। সো আমরা দুইটা ফরম্যাট অলরেডি শিখে ফেললাম, ঠিক আছে। আমরা আরও কয়েকটা ফরম্যাট শিখাবো এবং কোন ফরম্যাটের সাথে কোন ফরম্যাটের কি সম্পর্ক সেটাও দেখাবো। সো আমরা দেখবো এখন অক্ষের সমান্তরাল সরলরেখা, এটা অলরেডি তোমরা 9 10-এ পড়ছো, আমি আরেকবার একটু আলাপ করতেছি। সো ইকুয়েশন হচ্ছে y = mx + c। আচ্ছা এখানে একটা জিনিস দেখাই যে এই ইকুয়েশন যেটা আমরা করছি y অক্ষের ছেদাংশ আমরা আরেকভাবে ব্যবহার করতে পারি। কিভাবে? যে আমরা জানি y অক্ষের ছেদাংশ যেটা হয় সেখানে x এর মান হয় 0, x এর মান কি হয় 0। আমি যদি এখানে আঁকাই এইটার স্থানাঙ্ক x এর মান 0, y এর কোনো মান থাকে। সো x এর মান যদি 0 হয় তাহলে আমি এই ইকুয়েশনে x এর মান 0 বসাই, 2 × 0 - 3 × y - 5 = 0। এখান থেকে আমি y এর মান পাচ্ছি হচ্ছে 5/3। এভাবে কিন্তু আমরা অঙ্কটা বের করতে পারি, ঠিক আছে। ওকে, সো যেটা হচ্ছে যে অক্ষের সমান্তরাল সরলরেখা আমরা এই ফরম্যাটটা ইউজ করব, আরেকটা ইউজ করব সেটা আমরা দেখাচ্ছি। যে ধরো প্রথমে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে যাচ্ছি। এই যে এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখা। এটা আমি দুইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি, একটা ঢাল দিয়ে, একটা হচ্ছে সঞ্চার পথ দিয়ে। একটা জিনিস খেয়াল করো যে x অক্ষের সমান্তরাল সরলরেখা তুমি এখানে নাও, এখানে নাও, এখানে নাও, এখানে নাও, যেখানেই নাও সবসময় একটা সিমিলার একটা ডিস্টেন্স মেনটেন করে রাখতেছে। সেই ডিস্টেন্সটা হচ্ছে এই y অক্ষের ছেদাংশ, ঠিক আছে। এটাকে তুমি কি বলতে পারো যে এইখানে এইটার মান c না, y = c না, এই y = c x অক্ষের সমান্তরাল সরলরেখা সব জায়গাতে সেম জিনিসটাই মেনটেন করে রাখছে, তাই না? কোথাও তো বাঁকা তারা নাই যেহেতু সমান্তরাল সরলরেখা। সো এইটাই আমরা y অক্ষে x অক্ষের সমান্তরাল সরলরেখা, x অক্ষের সমান্তরাল সরলরেখার ইকুয়েশন, সরলরেখার সঞ্চার পথ বলতে পারো, ঠিক আছে। কারণ আমার সঞ্চার পথের জন্য কি দরকার, আমার সঞ্চার পথের জন্য ফিক্সড কিছু দরকার, ভ্যারিয়েবল কিছু দরকার, শর্ত দরকার। শর্তটা কি? আমার হচ্ছে সমান্তরাল। আচ্ছা ফিক্সড কি? ফিক্সড হচ্ছে আমার এই x অক্ষ, ঠিক আছে। আর ভ্যারিয়েবল তোমার হচ্ছে আমাদের যে রেখাটার সমীকরণ নির্ণয় করতে হবে সেটা কি, আমার হচ্ছে যে একটা সার্টেন ডিস্টেন্সে সেই অক্ষের হচ্ছে সমান্তরাল সরলরেখা, সেটাকে আমরা বলছি y = c। এখন কথা হলো যে ম্যাথমেটিশিয়ানরা y = c দ্বারা লেখে না, এটাকে লেখে y = b দ্বারা। b একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। সেই b কনস্ট্যান্ট, এবং দেখো যে এই নির্দিষ্ট b এর মান থাকলে এই সরলরেখার যে কোনো বিন্দুকে আমরা হচ্ছে ধরতে পারতেছি। এখন একটা কথা হলো যে এই ইকুয়েশনের মধ্যে বলতে পারো যে ভাই এটা কেমন ইকুয়েশন, এই ইকুয়েশনের মধ্যে x বলতে কিছু নাই। x বলতে এজন্যই কিছু নাই যে এই ইকুয়েশনের মধ্যে x যেহেতু নাই, তার মানে এই ইকুয়েশনটা বা এই সরলরেখাটা x এর উপর ডিপেন্ড করে না। এর অর্থ হচ্ছে যে এই x অক্ষের যে সমান্তরাল সরলরেখাটা আছে, x এর মান যাই থাকুক না কেন, এই সব সময় y অক্ষের সাথে x অক্ষের সাথে একটা সমান দূরত্ব সবসময় বজায় রাখতেছে। সো তুমি দেখো যে এই যে এটার মান ধরো x, এখানে x, 5 আর এটা হচ্ছে b, ঠিক আছে। এটা কত? এটা হচ্ছে ধরো -5, হচ্ছে b। সেম ডিস্টেন্স, তুমি x এর মান যাই হোক না কেন সবসময় b দূরত্ব বজায় রাখতেছে। সো x এর মানের এখানে কোনো ভূমিকা নাই। কোনো ইকুয়েশনে যদি তোমার হচ্ছে
এক্স না থাকে তার মানে আসলে রিগার্ডলেস অফ এক্স ওখানে আসলে এক্স এর কোনো দায় দায়িত্ব নাই। ঠিক আছে, তোমাকে জাস্ট একটা উদাহরণ দেই। তোমার হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর পড়ছো না তোমরা ওহমের সূত্র? এই ইকুয়েশনের মধ্যে এম বলতে কিছু আছে ভর, তার মানে ওহমের সূত্রে এম এর কোনো দরকারই নাই। বুঝতে পারছো? এটা আসলে এম এর উপর নির্ভরশীল না। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনো ইকুয়েশনে যদি কোনো রাশি না থাকে তাহলে কিন্তু সেটার উপর ডিপেন্ডেন্ট না। সো এটার সঞ্চার পথের সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু বি। আশা করি বুঝতে পারছো। সো আমি এটা একটু ঢাল দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি, তোমার যদি এখনো যদি কিছু কনফিউশন থাকে। সো বেসিক্যালি যে জিনিসটা হয়, কোনো একটা এক্স অক্ষের যদি কোনো একটা আমি সমান্তরাল সরলরেখার চিন্তা করি, তাহলে আমরা কি দেখি যে প্রথমত এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তুমি বলবো ভাই এটা তো কোথাও মেলেই নাই, কেমনে কোণ উৎপন্ন করলো? মেলে নাই। সেক্ষেত্রে আমরা কি করছিলাম যে ধরো এটা একটা সরলরেখা, এটার সাথে যে কোনো একটা বিন্দুতে এটার সাথে সমান্তরাল একটা রেখা টানছি এবং এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে আমরা এটা দেখছি। সো এখানে এর কোনো বিন্দুতে এটার সাথে সমান্তরাল একটা রেখা টানলে এই রেখার উপরে একটা রেখা হবে না, তাই তো? সো ওইটার মধ্যবর্তী কোণ এ থিটা ইজ ইকুয়াল টু 0 হবে না? থিটা ইজ ইকুয়াল টু 0 হওয়া মানে কি যে tan 0 ইকুয়ালস টু মানে কত 0 না? tan ইকুয়ালস টু 0 এর মান যদি 1 হয় এটাই m এর মান না? তো এই ইকুয়েশনে তুমি যদি m এর মান 0 বসাও, 0 ইন্টু এক্স প্লাস সি, আমি কিন্তু পাচ্ছি y ইজ ইকুয়াল টু সি, যেটাকে আমি বলতেছি আমরা ম্যাথমেটিশিয়ানরা আমরা না মানে আমি না, ম্যাথমেটিশিয়ানরা y ইকুয়ালস টু বি বলে এটাকে। বুঝতে পারছো? এবং খুব স্বাভাবিক ব্যাপার যে কেন 0 আসবে, কারণ আমি ঢাল সমান জানি হচ্ছে y1 মাইনাস y2 x1 মাইনাস হচ্ছে x2, রাইট? সো এখানে তুমি কি করবা যে ধরো এটা x, যে এটা x1 কমা হচ্ছে b, এটা হচ্ছে x2 কমা হচ্ছে b। তুমি দেখো x1 আর x2 ডিফারেন্স থাকলেও এই দুটাই কিন্তু উপরেরটা, এই যে এটা কিন্তু কি, এটা হচ্ছে b মাইনাস b না? সো এটার মান 0 না? সো m এর মান হচ্ছে 0। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা আমরা কি পেলাম? x অক্ষের সমান্তরাল পাইলাম, সরলরেখার সমীকরণ পাইছি হচ্ছে y ইকুয়ালস টু b, y ইকুয়ালস টু b। ঠিক আছে? সো আমি যদি y অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকি, বুঝতে পারতেছো সেম কাহিনী হবে, সমান্তরাল রেখা। ঠিক আছে? এরকম যদি হয় তাহলে দেখো y অক্ষের সাথে একটা সেম ডিসটেন্স সব জায়গায় দূরত্ব রাখতেছে। তো সিমিলারলি আমরা কি লিখতে পারি? x ইকুয়ালস টু, এখানেও একটা প্যারামিটার থাকে, ধ্রুবক থাকে যেটাকে আমরা বলছি a। ঠিক আছে? x ইজ ইকুয়াল টু a। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই a এবং ওই b, এই ইকুয়েশনের a b কিন্তু ভিন্ন জিনিস। বুঝতে পারছো? সো ডোন্ট মেস আপ। ওকে, সো x ইকুয়ালস টু a, এই ডিসটেন্সটা আগের মতোই চিন্তা করো যে x তোমার হচ্ছে x অ্যাক্সিস থেকে এই যে কি বলে, এই যে y অ্যাক্সিস থেকে একটা নির্দিষ্ট ডিসটেন্সের সাথে সমান্তরাল রেখে বজায় রেখে চলতেছে। দেখো যেখানে এই যে এইটুকু একটা x এর একটা নির্দিষ্ট মান, সেটাকে আমরা বলতেছি a। এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম। সো আমার সঞ্চার পথের সমীকরণ x ইজ ইকুয়াল টু a, যেখানে y হচ্ছে কোনো y এর কোনো দায় দায়িত্ব নাই, y এর কোনো দায় দায়িত্ব নাই, অর্থাৎ হচ্ছে y ইন্ডিপেন্ডেন্ট একটা রাশি। বুঝতে পারছো? সেম এটা তুমি ঢাল দিয়েও চিন্তা করতে পারো। ঢাল দিয়ে চিন্তা করলে একটু কমপ্লেক্স আসে, কারণ হচ্ছে তুমি একটা জিনিস খেয়াল করো যে এই রেখার ঢাল হচ্ছে অনির্ণেয়। ঠিক আছে? অনির্ণেয়। অনেক জায়গায় অসীম লেখা আছে, অসীম না কিন্তু অনির্ণেয়। ঠিক আছে? কেন অসীম? তুমি দেখো ঢাল সমান কি y1 মাইনাস y2 আর x1 মাইনাস হচ্ছে x2। এটা হচ্ছে কি অনির্ণেয় বা অসংজ্ঞায়িত। যাই হোক, আমার আসলে মাঝে মধ্যে উল্টাপাল্টা হয়, তোমরা এরকমই ধরে নাও, কিন্তু অসীম না। হ্যাঁ, অসীম না। আচ্ছা, কেন হচ্ছে যে দেখো যে ধরো এই পয়েন্টের স্থানাঙ্ক কত? এই পয়েন্টের স্থান a, y1, এই যে এই পয়েন্টের স্থানাঙ্ক কত? a, y2। সেখানে বসাও, এখানে বসাও y1 মাইনাস y2, এখানে হচ্ছে a মাইনাস a ইকুয়ালস টু m। তো এখানে 0 দ্বারা ভাগ যাচ্ছে না? সো আমরা এটা ডিরেক্টলি ঢাল দিয়ে ওইভাবে ব্যাখ্যা করতে পারি না। একটা কৌশল করতে পারি, সেটা হলো কি যে এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, আমি জাস্ট একটু উল্টে নিলাম, উল্টে নিয়ে বলতেছি এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। তাহলে কিন্তু সেম প্রসেসে আমরা এটা ব্যাখ্যা করতে পারি যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c ফরম্যাটে। তখন আমাদের কি লিখতে হবে? আমাদের লিখতে হবে x ইজ ইকুয়াল টু ym প্লাস c না c1 বলো, এই ফরম্যাটে ব্যাখ্যা করতে পারি যে x ইজ ইকুয়াল টু c1 হয়। বুঝতে পারছো? এক্সিস চেঞ্জ করে দিয়ে চিন্তা করতে পারো। সো আমাদের অক্ষের সমান্তরাল সরলরেখা গেল। এরপর আমরা দেখব যে ওই সরলরেখা নিয়ে গল্প একটু ভিন্ন ফরম্যাটে, যে x1, y1 বিন্দুগামী এবং নির্দিষ্ট ঢাল যুক্ত রেখা।
ঠিক আছে, এরকম একটা অঙ্ক আমি অলরেডি করে দিছি, অলরেডি একটা করাইছি। তারপরে একটু দেখাই যে যেহেতু এটা একটা সঞ্চারপথের সমীকরণ, আমাদের একটা ফিক্সড বিন্দু লাগবে, এটা একটা ফিক্সড বিন্দু, আমার একটা ভেরিয়েবল বিন্দু লাগবে, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই, আর শর্ত লাগবে, শর্তটা কি হচ্ছে নির্দিষ্ট ঢাল। ঠিক আছে, সো আমরা কি করব যে যে আমার নির্দিষ্ট ঢালটা হচ্ছে এম, বুঝো কথা। আর হচ্ছে আমার একটু ড্র করি যে এইটাই ধরো কথার কথা সেই সরলরেখা যার ফিক্সড বিন্দু হচ্ছে যে x1, y1, বুঝতে পারছো? ওকে ওকে, এবং ভেরিয়েবল বিন্দু হচ্ছে অবশ্যই এই রেখার উপরে কোনো বিন্দু, ধরো হচ্ছে যে এইটা x, y। সো আমরা তত্ত্ব থেকে কি জানি যে y মাইনাস y1 x মাইনাস x1 ইকুয়ালস টু m, এটাই কিন্তু আমাদের ইকুয়েশন। ঠিক আছে, আমি অনেকগুলো ইকুয়েশন দেখাবো, বাট লাস্টে বলবো যে বাবা এতগুলো ইকুয়েশন মনে রাখার দরকার নেই, তুমি চিত্র মনে রাখো, প্যাটার্ন মনে রাখো, সবগুলোই ইন্টারচেঞ্জ করতে পারবা। ঠিক আছে, জাস্ট একটু তোমাদের একটু বলি যে এই যে এই ইকুয়েশন, তুমি বলো স্যার অলরেডি আপনি হচ্ছে 3-4টা ইকুয়েশন দেখাই দিলেন, বাবা অত কঠিন না। দেখো আমি যে এর আগে লিখলাম যে y ইকুয়ালস টু mx প্লাস c, আর হচ্ছে y ইকুয়ালস সরি ax প্লাস by প্লাস c, এই সবগুলোর মধ্যে কানেকশন আছে। কানেকশন কি আমি অলরেডি দেখাইছি। এই ইকুয়েশনকে যদি এই ইকুয়েশনের মতো রূপান্তর করি তাহলে আমরা কি করতে, আমাদের ঢালকে লিখতে হচ্ছে m ইকুয়ালস টু মাইনাস a বাই b, আর এই ইকুয়েশনকে এই ইকুয়েশনের মতো রূপান্তর করলে আমরা y অক্ষের ছেদাংশ পাচ্ছি কি, ছেদাংশ পাচ্ছি হচ্ছে মাইনাস c ডিভাইডেড হচ্ছে a, তাই পাচ্ছি না? পাচ্ছি তো। আমরা এখানেও সেম কাহিনী দেখবো। দেখো আমি যদি এই ইকুয়েশনটাকে ওইভাবে করি, কি হচ্ছে y1 m x মাইনাস x1, ঠিক আছে না? এখন দেখো y m x মাইনাস x1 m x মাইনাস m x1 প্লাস হচ্ছে y1। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো যে এই ইকুয়েশনটাকে এখন কিন্তু আমি কোন ফরম্যাটে রাখছি বলো তো? y ইকুয়ালস টু mx প্লাস c ফরম্যাটে রাখছি। কিভাবে বললাম? y এর সাথে এখানে সহগ 1, এখানে সহগ 1, সেম, আর কোনো কথা নাই। সো এবং দেখো তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের ঢাল কিন্তু সেম, এটার m এটারও m এর ঢাল, বোঝা গেছে? বোঝা গেছে। এখন এই যে এটা ছাড়া বাকি যে পার্টটুকু আছে, এই m একটা কনস্ট্যান্ট মান, x1 যেহেতু একটা নির্দিষ্ট বিন্দু, y একটা নির্দিষ্ট বিন্দু, এই সরলরেখার সাথে এটা যদি আমি মিলাই তাহলে এই সরলরেখার y অক্ষের ছেদাংশের মান হচ্ছে এইটুকু, মাইনাস m x প্লাস y1। তুমি বলতে পারো ভাই y অক্ষের ছেদাংশ নির্ণয় করার জন্য এতগুলো জিনিস মুখস্থ রাখবো? দরকার নাই, আমি জাস্ট বুঝাইতেছি। এই জিনিসগুলো মানে প্রথমত তো আসে না, দ্বিতীয় নাম্বার কখনো ছাড়াও দেবে না, কারণ এই জিনিসগুলো এভাবে ফর্ম করে না মানে অঙ্ক করার সময়। আমি জাস্ট তোমাদের বুঝাইতেছি যে প্রত্যেকটা সূত্র আসলে একই জিনিস, ভিন্ন ভিন্ন ফরম্যাটে লেখা হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সো আমি তোমাদেরকে একটা অঙ্ক করে দেখাই। সে অঙ্কটা হচ্ছে যে এরকম বলতেছে যে কোনো একটা সরলরেখা 2,3 বিন্দু দিয়ে যাচ্ছে এবং তার ঢাল হচ্ছে -1, ঢাল হচ্ছে -1। ঠিক আছে, সরলরেখার সমীকরণ নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করতে হবে এবং y অক্ষের ছেদাংশ দেখাইতে হবে, ছেদাংশ। দেখো আমার এই সূত্র বসানোই লাগতেছে না, অটো কাজ হয়ে যাচ্ছে, সো টেনশনের কিছু নাই। ঠিক আছে, তাহলে আমি কি করব যে y মাইনাস 3 x মাইনাস 2, ঢাল হচ্ছে -1। সো আমরা একটু ক্যালকুলেট করি। y ইকুয়ালস টু -3, ওটা হচ্ছে -x প্লাস 2, y ইকুয়ালস টু -x 5। দেখছো হয়ে গেছে না? তাহলে দেখো আমি এই সমীকরণের সাথে এটাকে যদি এই যে y ইকুয়ালস টু mx প্লাস c, প্রথমেতে এটা আমাদের সরলরেখার সমীকরণ চলে আসছে, এটার সাথে যদি সমতুল্য করি, দেখো y অক্ষের ছেদাংশের মান অটোমেটিক চলে আসছে, ক্যালকুলেটে 5। বুঝতে পারছো, ঢালের মান হচ্ছে -1। সো আমার কিন্তু ওই যে যেটা লিখছিলাম -m1 x1 প্লাস y2, এটা মুখস্থ করার দরকার নাই। আমি বললাম এটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে চলে আসবে, আমি জাস্ট দেখাইলাম যে ওইটার সাথে এটা সমতুল্য হয়। আমার মনে হয় বোঝাতে পারছি। ওকে, আচ্ছা এরপরে কি বলতেছি, নির্দিষ্ট দুইটি বিন্দুগামী সরলরেখা। সো এটা একটা এটা একটা সঞ্চারপথের সমীকরণ। সো এখানে আমার কি বলছে, ফিক্সড বিন্দুটা হচ্ছে দুইটা বিন্দু, ভেরিয়েবল বিন্দু আমরা ধরে নেব x, y, এবং শর্তটা হচ্ছে সরলরেখা। এর আগের অঙ্ক সরলরেখা কি ছিল? শর্ত ছিল ঢালযুক্ত এবং হচ্ছে সরলরেখা, দুইটা শর্ত ছিল। এখানে ঢালটা দিয়ে দেয় নাই।
সো আমরা কি করতে হবে, তোমার হচ্ছে ধরো x1 y1 x2 y2 বিন্দু দেওয়া আছে। সো এই দুটো বিন্দু দিয়ে আমরা ঢাল বের করতে হবে, রাইট? এই যে এই ইকুয়েশনে এই কোথায় এখানে এই সরলরেখার ইকুয়েশনটা কি লিখছিলাম যে x1 y1 ইকুয়ালস টু m। সো আমার এর পরের প্রবলেমে কিন্তু এখানে m দেওয়া নাই। সো আমি আসলে কি করব, এই যে এই mটা বের করে নেব। এই mটা বের করার জন্য আমরা কিভাবে m বের করছিলাম বলো তো বাবা? আমি mটা আগে বের করে নেই। এটা y মাইনাস y1, এটা হচ্ছে x মাইনাস x1 রাখি। কেমনে বের করব? y1 মাইনাস y2 x1 মাইনাস x2, এই তো ঢাল বের হয়ে গেল। আমরা ঢাল যেভাবে বের করছিলাম। সো এটাই আমাদের সেই মেইন ইকুয়েশন। যেহেতু এখানে ঢাল দেওয়া নাই, আমরা ঢালটা বের করে নিয়েছি। সো এইভাবে অঙ্ক করা যায়। সেম এখানে y1 x1 এর বদলে তুমি y2 x2 ও রাখতে পারো, কোনো সমস্যা নেই, কারণ যে কোনো একটা বিন্দু নিলেই হয়েছে। বুঝতে পারছো? সো এই ইকুয়েশনও কিন্তু y ইকুয়াল টু mx প্লাস c এবং ax প্লাস by প্লাস c এর সাথে আমি ইকুয়েট করে দেখাতে পারি। কিন্তু আমার মনে হয় তোমরা দেখলে আমাকে মানে কি বলবো, যে তোমরা বলবো যে ভাই এত কমপ্লেক্স করে দেখাইতেছে। সো আমি ওইটা দেখাইলাম না, ঠিক আছে? আমি দেখাইলাম না। এটা তোমাদের কাজ যে এইটাকে আমি যেমন এই ইকুয়েশনটাকে যেমন আমি ইকুয়েট করে যে এরকম একটা নিয়ে এসে বলছি এটা হচ্ছে সেই সি এর মান, ওইটাকেও সেম প্রসেসে দেখানো যায়, কিন্তু আমি এটা দেখাইলাম না, ঠিক আছে? কারণ আমার অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে অনেক স্টুডেন্ট এটাতে বিরক্ত হয়েছে যে এত কিছু দেখানোর দরকার কি, যেটা পরীক্ষায় আসবে না, যেটা কোনোদিন পরীক্ষাতে আসবে না, মানুষ ওইভাবে মানে ওই অত ডিপে আসলে দরকার লাগে না আর কি, ঠিক আছে? তো এরকম একটা অঙ্ক করি যে দেওয়া আছে 2,3 এবং -2 -3 সরি -4, এই দুটো বিন্দুকে আমি সরলরেখা সমীকরণ নির্ণয় করো। কি করব? আগে ঢালটা বের করে নেই। ঢালটা বের করতেছি কত? -4 -3 -2 -2, ঠিক আছে? ওই তো এটা y1 y2 x1 x2, ঠিক আছে? সো আর এখানে কি করব, যে y মাইনাস যে কোনো একটা বিন্দু নেব, হয় এটা না হয় ওইটা। ধরো ওইটা নিলাম, তাহলে -4, আর এখানে নিলাম x -2। বোঝা গেছে? সো এটা ক্যালকুলেশন করে যে উত্তর আসবে সেটা হচ্ছে ইকুয়েশন। ধরো আমি একটু লিখি, তাহলে আসে হচ্ছে y+4, নিচে আসছে x +2, এখানে আসে হচ্ছে -7, এখানে হচ্ছে -4। তো মাইনাস মাইনাসে কাটা, তাহলে আমরা বেসিক্যালি যে উত্তর আসে সেটা হলো 4y, এটা হচ্ছে y প্লাস হচ্ছে 16, এটা আসে হচ্ছে 7x, সরি মাইনাস হবে না, 7x 14। এখন এখানে আমি যদি ছেদাংশ বের করতে চাই, y 4y 7x প্লাস 14 মাইনাস 16, y 4 দ্বারা ভাগ করতে হবে 7/4, x এখানে হচ্ছে হাফ। এই যে হাফটা হচ্ছে আমার y অক্ষের ছেদাংশ, যেহেতু y এর সহগ 1, আমি এখান থেকে কিন্তু বের করতে পারবো না, সরি এখানে -হাফ হবে, ঠিক আছে? ওকে, এরপরে সরলরেখার খণ্ডিত অংশের আকার, ঠিক আছে? এটা আরেক ধরনের আকার, হ্যাঁ, এটা আরেক ধরনের আকার। মানে এতগুলো আকার কেন করা হয়েছে? কারণ এক এক সময় এক একটা ব্যবহার করা সুবিধাজনক এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ইন্টারচেঞ্জেবল। আমি তোমাকে এটা বারবার বলছি। সো আমরা এই পর্যন্ত শিখলাম ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, আরেকটা শিখছি y ইজ ইকুয়াল টু mx প্লাস c ইকুয়ালস টু 0। এরপর আমরা শিখছি হচ্ছে x y মাইনাস y1 x মাইনাস x1 ইকুয়ালস টু m, আরেকটা শিখলাম y মাইনাস y1 x মাইনাস x1 y মাইনাস y1 মাইনাস y2 x1 মাইনাস x2। এই চারটা জিনিস শিখছি আমরা। এখন আরেকটা শিখবো, এরপরে আরো একটা আছে, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে বলতেছি এত টেনশন করার কোনো কারণ নেই, এতগুলো সূত্র দেখে ভরকে যাওয়ার কারণ নেই, ঠিক আছে? বেসিক কনসেপ্ট বললে সবগুলোই সেম, আমি অঙ্ক ধরে ধরে করে দেখাবো, ঠিক আছে? তো যাই হোক, সো খণ্ডিত অংশ বলতে কি বোঝাচ্ছে? এটা একটা সরলরেখা, ধরো সরি এক্স ওয়াই এক্সিস, এটা ওয়াই, এটা এক্স, একটা সরলরেখা এরকম। সো এই সরলরেখাটা কি করছে? খণ্ডিত অংশ, এই যে এই পোর্শনটুকু, এই যে এই পোর্শনটুকু কি দুটো অক্ষ দ্বারা খণ্ডিত হচ্ছে না? অক্ষ দ্বারা খণ্ডিত অংশ কিন্তু এইটুকু। সো আমরা এটার এরকম একটা সরলরেখার ইকুয়েশন নির্ণয় করব। সো বেসিক্যালি যে কোনো সরলরেখা তুমি যদি এই যে এরকম করো, কোথাও না কোথাও অক্ষ দ্বারা খণ্ডিত হয়েছেই, হয় এই পাশে এই পাশে এই পাশে এই পাশে, যে কোনো জায়গায় হয়েছেই, ঠিক আছে? সো আমরা একটা আদর্শ আকার বের করার জন্য আমরা প্রথম অক্ষেই নিলাম। সো এই পয়েন্টের স্থানাঙ্ক কত হতে পারে তুমি মনে বলো তো? 0,b, বুঝতে পারছো? 0,b মানে y এর একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, ঠিক আছে? তোমরা y ইকুয়ালস টু mx প্লাস c তে তোমরা এটাকে c বলছো, আমরা এখানে b বলতেছি, ঠিক আছে? b বলতেছি।
এটা কি এটা হচ্ছে a, 0, রাইট? সো খণ্ডিত অংশ যেহেতু সঞ্চার পথে নির্ণয় করার জন্য আমার কি লাগবে? ভেরিয়েবল পয়েন্ট লাগবে। ভেরিয়েবল পয়েন্ট সেটা হচ্ছে এই সরলরেখার উপর যে কোনো বিন্দু x, y। ফিক্সড বিন্দু লাগবে। ফিক্সড বিন্দু কি? এই যে এটা একটা ফিক্সড বিন্দু, এই দুটো ফিক্সড বিন্দু। এবং আমার শর্ত কি? শর্তটা হচ্ছে সরলরেখা হইতে হবে। ঠিক আছে? সো চলো আমরা সেই ঢালের তত্ত্ব দিয়েই ব্যবহার করি। ঢালটা কি হবে বাবা বলো? ঢালটা হবে হচ্ছে, বলো যে আগে ঢালটা আচ্ছা প্রথম হচ্ছে কি আমার মেইন সূত্রটা লিখে নিই, y - y1 x - x1, এটা কি y1 - y2 x1 - x2। এই সূত্র অনুযায়ী লেখো যে y - y1 কোনটা ধরবা? ধরো যে এটাকে আমরা হচ্ছে প্রথম বিন্দু ধরতেছি, সো এখানে লেখো b, আর এটা হচ্ছে x - 0। ভালো কথা। এখানে কি y1 b, এটা হচ্ছে a, আর x1 x2 কত? সরি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে a, সরি এটা হচ্ছে 0 মাইনাস হচ্ছে a। তাই বসলো না? বসলো তো, কারণ এটাকে আমি দ্বিতীয় বিন্দু ধরছি, দ্বিতীয়, এটা হচ্ছে আমি প্রথম বিন্দু ধরছি। সো এটা ইকুয়েশন সলভ করে দেখো কি হয়, y - b, ওইদিকে হচ্ছে x - b, সো x ইন্টু b, আর এখানে হচ্ছে a গুণ থাকে। এটাকে লেখা যায় ay, একটু মনে হয় ভুল হইলো। ও আচ্ছা, এই তো এর সামনে একটা মাইনাস আছে, সো মাইনাসটা, এই মাইনাসটাকে আমি একটু উপরে পাঠিয়ে দিই, তাহলে হচ্ছে জাস্ট এখানে মাইনাস হয়। হ্যাঁ, সো মাইনাস এক্স বি, তাহলে ওইটা এবার পার করে দিলাম, প্লাস এক্স বি ইকুয়ালস টু হচ্ছে এ বি। হ্যাঁ, এভাবে লেখা যায় না? সো এই ইকুয়েশনকে আমি কি লিখতে পারি? আমি এ বি দ্বারা যদি ভাগ করে দেই তাহলে লেখা যায় এ ওয়াই ডিভাইডেড এ বি প্লাস এক্স বি ডিভাইডেড হচ্ছে এ বি ইকুয়ালস টু 1। এটাকে আমি লিখতে পারি, কোথায় লিখবো? এই তো, আহারে লেখার জায়গা নেই, এখানে লিখি। কি লিখবো? এটা কিন্তু এ বি। হ্যাঁ, আচ্ছা কি লিখতে পারি দেখো, এই যে এ এ এ কাটা, তাহলে লিখতে পারি হচ্ছে এ বি বি কাটা এক্স ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড বি ইকুয়ালস টু 1। দেখছো খুব সুন্দর একটা আকার আসে না? যেখানে এটা হচ্ছে এক্স অক্ষে কতটুকু ছেদ করা হয়েছে, এক্স অক্ষের কতটুকু এই সরলরেখা দ্বারা কর্তন করা হয়েছে সেটার মান, বি এর মান হচ্ছে ওয়াই অক্ষে কতটুকু কর্তন করা হয়েছে সেটার মান। আমার মনে হয় তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। ঠিক আছে? সো এটা ইকুয়ালস টু 1। এখন এটার সাথে আমি যদি এখানে আবার বলে রাখি, এই এ এবং এই বি কিন্তু এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি সেই এ বি সাথে মিলাইলে হবে না। তোমরা দয়া করে কনফিউজড হয়ে না, বিরক্ত হয়ে না, বাট প্রসেসগুলো এরকমই। এটার এ বি আর এটার এ বি কিন্তু সেম জিনিস না। ঠিক আছে? আমি একটু ইন্টারচেঞ্জ করে দেখাবো এখন যে জিনিসগুলো কিভাবে কাজ করতেছে। ঠিক আছে? দেখো এই ইকুয়েশনকে যদি আমি এই ফরম্যাটে নিয়ে আসি, ফরম্যাটে আনা জরুরি, না হলে তুমি ইনোভেটিভ অঙ্ক করতে পারো। ইনোভেটিভ বলতে বইয়ের ইনোভেটিভ, আমি ম্যাথ অলিম্পিয়াড টাইপ অঙ্কের কথা বলতেছি না। ঠিক আছে? তো দেখো আমি কি করব, এটা কি করা যায়, বিএক্স প্লাস এ ওয়াই প্লাস এ বি, এই যে এটাকে আমি এভাবে লিখতে পারি না? জাস্ট লসাগু করে পার করে দিছি। এরপরে আমার এই ফরম্যাটে আনতে হলে ওয়াইকে ফাঁকা রাখতে হবে। সো কি করব, ওয়াই ইকুয়ালস টু মাইনাস বিএক্স মাইনাস এ বি। তাহলে আমি যদি এ দ্বারা ভাগ করে দিই তাহলে কি হয়, এ দ্যাট মিনস মাইনাস বি ডিভাইডেড এ এক্স মাইনাস বি। দেখো এই আকারে যদি রাখি তাহলে ছেদাংশের মান হচ্ছে মাইনাস বি। দেখছো? এবং ঢালের মান হচ্ছে মাইনাস বি ডিভাইডেড এ। তুমি খেয়াল করো, আমি যখন এইটার ঢালের মান লিখছিলাম সেটা কি লিখছিলাম? সেটা লিখছিলাম হচ্ছে মাইনাস এ ডিভাইডেড বি। কিন্তু যদি এই ফর্মেটে নিয়ে আসি সেটার ঢালের মান কিন্তু মাইনাস বি ডিভাইডেড এ, এবং দুইটা বি আর এ কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? সো আমি জাস্ট ইন্টারচেঞ্জ করে দেখাইলাম, এত কনফিউজড হওয়ার কিছু নাই। আমরা যখন অঙ্ক করতে ধরবো তখন এমনি টের পাবা। সো এই জিনিসটাকে এই ফর্মেটেও নিয়ে আসা যায়। ঠিক আছে? ফর্মেটেও নিয়ে এসে তুমি আসলে মেলাতে পারবা যে কোনটা আসলে কোনটার সহগ। বাট আমি আসলে তোমাদের মানে এই জিনিসটা দিয়ে তোমাদের ক্লাসটা আরও বোরিং করতে যাচ্ছি না। ঠিক আছে? তোমরা আসলে কনফিউজড হয়ে যেতে পারো বেশি, কিন্তু তোমাদের কারো ইচ্ছা হলে এই সরলরেখাকে এই ফরম্যাটে নিয়ে এসে চেক করতে পারো। আচ্ছা ঠিক আছে, জাস্ট একটা অঙ্ক করে দেখাই, এরপরে হচ্ছে ক্লাস শেষ। সর্বোচ্চ হচ্ছে 2 মিনিট লাগবে হয়তো। সো যেটা হয়েছে যে কোনো একটা সরলরেখা কি করছে,
কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিককে ধনাত্মক দিককে 3 একক এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিককে ওয়াই অক্ষের ধনাত্মক দিককে 5 একক কর্তন করছে। 5 একক, ঠিক আছে, দিককে কর্তন করছে। তাহলে সরলরেখার ইকুয়েশনটা কত? ঠিক আছে, কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিককে 3 একক এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিককে 5 একক কর্তন করছে। কেন আমি ধনাত্মক বলতেছি? কারণ আমি ধরে নিছি এরকম, সো এটা ধনাত্মক অংশ, এরকম ধরলে হইতো, জাস্ট আমরা ওই যে এই যে এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস বসাই দিতাম, বুঝতে পারছো? সো যাই হোক, তো আমরা কি করবো? সিম্পল, এক্স এর নিচে 3 প্লাস ওয়াই নিচে 5 বসাই দেবো, ইকুয়ালস টু 1, অঙ্ক হয়ে গেল। সো এটার থেকে যদি এর পরের বাক্য যায় যে ওয়াই অক্ষের ছেদাংশ কত, তাহলে সিম্পলি এই থেকে বলা যাচ্ছে যে ওয়াই অক্ষের যেহেতু 5 একক কর্তন করছে, তাহলে কি বলবো যে ওয়াই অক্ষের ছেদাংশ হচ্ছে 5, ঠিক আছে, 5। এবং আমরা কিন্তু দেখছি যে আমি যখন এটার সাথে এটা মিলাইছি তখন কি দেখছি, ওয়াই অক্ষের ছেদাংশ কিন্তু আমাদের কত আসছিল, ওই -b আসছিল মনে হয়, তাই না? -b আসছিল, -b আসার কথা না, b আসার কথা। আমি যদি একটু এটাকে ক্যালকুলেশন করে দেখি, এটা হচ্ছে 5x প্লাস হচ্ছে 3y আর হচ্ছে 15, আর হচ্ছে এটাকে আমি যদি লিখি y ইকুয়ালস টু হচ্ছে ওই পাশে পার করে দিই 3 আর হচ্ছে -x 5/3, ঠিক আছে। আমি এটাকে y ইজ ইকুয়াল টু 5x ফরম্যাটে রাখলে দেখো কত আসছে, 5 আসে, 5, ঠিক আছে। এই যে 5 হচ্ছে আমার ওয়াই অক্ষের ছেদাংশ। এরকম আমি এইটা দিয়ে আরো 2টা অঙ্ক করা যায়, আমি 2টা অঙ্ক করলে আশা করি তোমার থিওরি ক্লিয়ার হবে। আমি একটু আগে ওয়াই অক্ষের ছেদাংশের সম্ভবত ওখানে -b লিখছিলাম, ওইটা -b না, ওটা প্লাস হবে, আমার একটু লিখতে ভুল হয়েছিল, ঠিক আছে। সো এই হচ্ছে আলাপ, আমি এটার উপর আরো 2টা অঙ্ক করাবো, তারপরে হচ্ছে আমরা ফার্দার আলাপে ঢুকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।